আমরা একটু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব না আমাদের। দেখি এখানে কি বলছে, ইফ এ ক্লায়েন্ট ওয়ান্টস এ মিনিমালিস্টিক লুক আফটার হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই। যদি একজন ক্লায়েন্টের মিনিমালিস্টিক লুক চান, একজন ক্লায়েন্ট সরি, তবে তার অর্থ কি? দেখেন এর ইয়া কি হবে, মানে অর্থ এখানে এইটা মনে হয় হচ্ছে আপনার মাল্টিপল কোয়েশ্চেন। হ্যাঁ, তো এখানে শুধু অ্যান্সারগুলোই আছে। মিনিমালিস্টিক যদি চায় কোনো ক্লায়েন্ট, তাহলে তার অর্থ কি দাঁড়ায় আসলে? ক্লিন সিম্পল ডিজাইন উইথ লিমিটেড এলিমেন্টস, সীমিত উপাদান সহ পরিষ্কার ও সহজ ডিজাইন। হ্যাঁ, এটার অর্থ মিনিমালিস্টিক লুক যদি বলে, অর্থাৎ ক্লিন সিম্পল এবং লিমিটেড এলিমেন্টস, অল্প কিছু এলিমেন্ট দিয়ে আপনি পরিষ্কার একটা সুন্দর ক্লিন একটা জিনিস তৈরি করে দিবেন আর কি, যা চাবেন। আচ্ছা, তারপরে হোয়াট when refining which of the following is most important? রিফাইন বা পরিমার্জন করার সময় নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, রিফাইন করার সময় নিচের কোনটা গুরুত্বপূর্ণ? বলতেছে অ্যালাইনমেন্ট, কনসিস্টেন্সি অ্যান্ড রিডেবিলিটি। ঠিক আছে, আপনি মনে করেন যদি হচ্ছে কাজটা শেষ হইলো, তাহলে হচ্ছে আপনি আবারও দেখতে চাচ্ছেন যে রিফাইন করতেছেন যে দেখি কোনটা কোনটা প্রবলেম আছে। হ্যাঁ, প্রবলেম আছে ধরতে গেলে আমরা খেয়াল করি কোনটা, যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, এটা রিডেবল হচ্ছে কিনা। তাইলে এটা আমার এইটা চলে আসলো না অ্যান্সার, অ্যালাইনমেন্ট, কনসিস্টেন্সি অ্যান্ড রিডেবিলিটি। যখন আপনি রিফাইন করতে যান তখন আপনি কোনটা সবচেয়ে কোন দিকে গুরুত্ব দেন আর কি, এটাই বুঝাইছে এখানে। হোয়াট ইজ অ্যান অ্যাঙ্কর পয়েন্ট ইন ভেক্টর ডিজাইন? অ্যাঙ্কর পয়েন্ট কি ভেক্টর ডিজাইনে? হ্যাঁ, এই যে এ পয়েন্ট দ্যাট ডিফাইন্স দ্য শেপ প্যাথ, একটি বিন্দু যা শেপ বা পথের আকৃতি নির্ধারণ করে। কি আমরা কি দেখি, পয়েন্ট যখন আমরা দেই, দিয়ে তারপরে ওই অনুযায়ী যাইতে থাকি না? এই যে একটা পয়েন্ট দিলাম, তারপরে আরেকটা পয়েন্ট দিলাম, এবং ওই পয়েন্ট অনুযায়ী একটা শেপ তৈরি করতেছি, বারবার পয়েন্ট দিচ্ছি আর শেপের পথ তৈরি করতেছি না? তো এইটাই এগুলোর প্রত্যেকটাই কিন্তু এই যে ক খ দেখতেছেন না, মানে মাল্টিপল চয়েস। আচ্ছা, হাউ ক্যান ইউ এনশিওর এ ডিজাইন মিটস ক্লায়েন্ট এক্সপেকটেশন? আপনি কিভাবে নিশ্চিত করবেন যে একটি ডিজাইন ক্লায়েন্টের প্রত্যাশা পূরণ করছে? ঠিক আছে, ক্লায়েন্ট যা চাচ্ছে সেই ডিজাইনটা ওইটা নিশ্চিত করতে পারতেছে কিনা, ডিজাইন ক্লায়েন্ট যা চাচ্ছিল আর কি। তাহলে রেগুলারলি কমিউনিকেট অ্যান্ড ইনকর্পোরেট ফিডব্যাক, নিয়মিত যোগাযোগ করা এবং ফিডব্যাক অনুযায়ী কাজ করা। অর্থাৎ দেখেন ক্লায়েন্টের প্রত্যাশা, আপনি যদি মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট কোনো কাজ দিল, হ্যাঁ, এবং আপনি কোনো রকম যোগাযোগ না করে আপনি আপনার মতন করতেছেন, কোনো রকম তার সাথে কমিউনিকেট করতেছেন না, তারে একটু রাফটা দেখাচ্ছেন না যে এটা কি ঠিক আছে কিনা, তাহলে আমি আরেকটু আগাবো। এই যে নিয়মিত যোগাযোগের যে বিষয়টা এবং তার সাথে পরামর্শ করা। হ্যাঁ, তো এই যে বারবার উনি ওনার মতন করে একটা ফিডব্যাক দিবে, যদি মনে করেন সেটা না দেয়, তাইলে হয় কি যে তার প্রত্যাশা অনেক সময় পূরণ নাও হইতে পারে। ক্লায়েন্ট দেখা গেল পুরা কাজ করে শেষের বেলায় বললো যে না এটা তো আমার ভালো লাগতেছে না। কিন্তু আপনার এর জন্য কি করতে হবে, ক্লায়েন্টের সাথে নিয়মিত এই যোগাযোগটা রাখতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজটা নেবেন তখন তার সাথে কমিউনিকেশনটা ডেইলি মানে একটা রাখতে হবে, এবং তার ফিডব্যাকটা নিতে হবে আপনার বারবার। যে এই যে মনে করেন যতটুকুই করছেন, হ্যাঁ, করার পরে আপনি এটা ওনারে দেখাইলেন যে আচ্ছা এরকম হয়েছে, রাফ একটা জিনিস মনে করেন কালার টালার আপনি আপনার মতন করে হয়তো যাই দিছেন, দিয়ে ওইটা আপনি একটা ছবি ইমেজ তৈরি করে ওনাকে দিলেন যে দেখেন এটা ঠিক আছে কিনা, তাহলে এটা ফাইনাল করবো। এভাবে আপনি কাজটা করার সময় বারবার ফিডব্যাক নেয়া, কমিউনিকেট করা তার ক্লায়েন্টের সাথে। ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন যদি আসে, হাউ ক্যান ইউ এনশিওর এ ডিজাইন মিটস ক্লায়েন্ট এক্সপেকটেশন, ঠিক আছে, তখন উত্তর কি হবে, রেগুলারলি কমিউনিকেট করেন ফিডব্যাক। ওকে, আপনি বুঝতে পারছেন জিনিসটা? ওকে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ কম্প্রেসিং ফাইলস বিফোর শেয়ারিং? তারপর এই যে ফাইল শেয়ার করার আগে ফাইলটা কম্প্রেস করার সুবিধা কি? হ্যাঁ, মানে ওই যে কম্প্রেস করি না আমরা, জিপ ফাইলে কনভার্ট করি না, এই যে শেয়ার করার আগে দেখেন, শেয়ার করার আগে ফাইল কম্প্রেস বা সংকুচিত করার সুবিধা কি? এটা ফাইল সাইজ ছোট করে। এই দেখেন রিডিউস ফাইল সাইজ ফর ইজিয়ার ট্রান্সফার, ফাইল সাইজ এটা যখন ওই কম্প্রেস করে তখন কি হয়, ফাইল সাইজটা ছোট হয়ে আসে।
ছোট হইলে আপনার কোনো মাধ্যমে পাঠানোর জন্য এটা সুবিধা হয়, ট্রান্সফারের সুবিধা হয়। তারপরে এআই, এটা কি, ওয়াই ইজ ফিডব্যাক লুপ ইম্পর্টেন্ট ডিউরিং এআই বেসড ট্রেনিং, এআই বেসড কই গেল, ডিজাইন রিফাইনমেন্ট। এআই ভিত্তিক ডিজাইন রিফাইনমেন্টের সময় ফিডব্যাক লুপ কেন গুরুত্বপূর্ণ? ইট নাকি হেল্পস এআই আর্ন অ্যান্ড প্রোভাইড বেটার অল্টারনেটিভস। এআইকে শিখতে এবং আরও ভালো বিকল্প প্রদান করতে সাহায্য করে। ঠিক আছে, এআইকে শিখতে বলতে বুঝি নাই আমি ব্যাপারটা। এআইকে শিখতে এবং আরও ভালো বিকল্প প্রদান করতে সাহায্য, দেখেন যে এআই ডিজাইনের রিফাইনমেন্ট করতে গেলে আপনার হচ্ছে ফিডব্যাকটা যখন এআই লুপ, ফিডব্যাক লুপ মানে কি বলে এটারে, ফিডব্যাক দেয়া হচ্ছে, মানে ফিডব্যাকের যে লুপটা তৈরি হচ্ছে সেটা আপনারা কি করতেছে, এআই শিখতে এবং আরও ভালো বিকল্প প্রদান করতে সাহায্য করে, আরও ভালো বিকল্প আপনাকে প্রদান করতেছে তখন। ঠিক আছে, তারপরে হুইচ এআই টুল ক্যান সামারাইজ, এই যে এইসব কোয়েশ্চেনগুলো হচ্ছে নতুন, বুঝছেন? হুইচ এআই টুল ক্যান সামারাইজ লং টেক্সট ফর ডিজাইন ইউজ। হুইচ এআই টুল ক্যান সামারাইজ লং টেক্সট ফর ডিজাইন ইউজ। দেখেন, ডিজাইনের কাজের জন্য দীর্ঘ টেক্সট সংক্ষেপ করতে কোন এআই টুল ব্যবহার করা যায়? ডিজাইনের কাজের জন্য দীর্ঘ টেক্সট, ডিজাইনে আপনারা যে ধরেন বড় একটা টেক্সট আপনাকে দিল, ক্লায়েন্ট দিল বা হচ্ছে আপনারা চয়েস করলেন, করার পরে যেটা ওইটা ছোট করার জন্য, মানে আপনার ডিজাইনের ভিতরে এত বড় টেক্সট তো আপনি ভালো লাগবে না, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ছোট করার জন্য আমরা এআই টুল ব্যবহার করি। সংক্ষেপ করতে কোন এআই টুল ব্যবহার করা হয়? তো এখানে কি কোন এআই টুল? টেক্সট সামারাইজেশন অ্যালগোরিদম। ঠিক আছে, টেক্সট সামারাইজেশন অ্যালগোরিদম, এটা কিন্তু মুখস্থ করতে হবে এই ইয়ার নামটা। হোয়াট ইজ এ লিমিটেশন অফ এআই এনহ্যান্সড ইফেক্টস? লিমিটেশনস, এআই এনহ্যান্সড ইফেক্টের সীমাবদ্ধতা কি? এআই ইফেক্টও যখন দিবেন তখনও এআই এর যে এনহ্যান্স করার জন্য যে ইফেক্টগুলো ব্যবহার করা হয় সেগুলোরও কিছু লিমিটেশন থাকে। হ্যাঁ, দে মে প্রডিউস আনন্যাচারাল রেজাল্টস উইদাউট হিউম্যান ওভারসাইট। মানুষের তদারকি ছাড়া কৃত্রিম বা অস্বাভাবিক ফলাফল তৈরি করতে পারে। আপনি যদি ওর মতন করে ছেড়ে দেন তখন ওর মতন করেই একটা কিছু দিবে, আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না, মানে নর্মাল হবে না জিনিসটা, ওর মতন একটা অস্বাভাবিক কিছু একটা তৈরি করে দিতে পারে আপনি যদি ওকে মানে গাইড না করেন। হ্যাঁ, সেজন্য বলছে তদারকি ছাড়া কৃত্রিম বা অস্বাভাবিক ফলাফল তৈরি করতে পারে। এটা কি? মে প্রডিউস আনন্যাচারাল রেজাল্টস উইদাউট হিউম্যান ওভারসাইট। ঠিক আছে, আচ্ছা, which principle is most important when aligning your design inside a mock-up template? আচ্ছা, কোন প্রিন্সিপালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা কি দেখি, মকআপের জন্য। হ্যাঁ, একটি মকআপ টেমপ্লেটের ভিতর, আচ্ছা, ভিতরে ডিজাইন মিলানোর সময় কোন নীতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পার্সপেক্টিভ। ঠিক আছে, হ্যাঁ, পার্সপেক্টিভ মনে আছে আমরা যে কাজ করলাম, পার্সপেক্টিভের কাজ তো আপনি দেখছেন। হ্যাঁ, দূরের কাছে বলতে কি, মানে এদিক, মানে যে কোনো সাইড হইলে আপনি কেমন দেখবেন, এটাই হচ্ছে পার্সপেক্টিভ, তাই না? বা আপনি এখানে দাঁড়ায় এই পজিশনটা কিভাবে দেখতেছেন সেটাই হচ্ছে আপনার পার্সপেক্টিভ। দেখেন, আমি যেভাবে এই জায়গাটা দেখতেছি আপনার জায়গা থেকে কিন্তু এই জায়গাটা এমন না। ঠিক আছে, তো মকআপের ক্ষেত্রেও এইটা খুব জরুরি একটা জিনিস। হ্যাঁ, একটি মকআপ টেমপ্লেটের ভেতর ডিজাইন মিলানোর সময় কোন নীতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি বা কোণ। হোয়াট শুড বি প্রায়োরিটাইজড হোয়েন চুজিং মকআপ ডিসপ্লে ডিভাইসেস? না, মকআপ ডিসপ্লে ডিভাইস নির্বাচন করার সময় কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? মকআপ ডিসপ্লে ডিভাইস নির্বাচন করার সময় কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন। আচ্ছা, মকআপ ডিসপ্লে করার সময় কোন ডিভাইস ডিসপ্লে?
কোথায় আপনি হচ্ছে যে প্রেজেন্ট করবেন সেইটা নির্বাচন করা, এখানে কোনটা অগ্রাধিকার দেওয়া উচিত, কেন, হ্যাঁ, কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত সেটা সে এখানে জানতে চাইছে। কোনটা অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন, যেই ডিসপ্লেটা আপনার অ্যাকুরেট কালার দিবে। হ্যাঁ, দেখেন যে এইখানে এখন যদি কোনো ক্লায়েন্টকে আমি আমাদের এই প্রেজেন্টেশনের যে ইয়াটা রয়েছে, এটা কি, এটার নাম কি, এই যে আমরা দেখতেছি, আরে না এটার নাম কি, এটার নাম ভুলে গেলাম কেন, প্রজেক্টর, ঠিক আছে। এই যে মনে করেন এই প্রজেক্টরটা, যে এই প্রজেক্টরের যে কালার, হ্যাঁ, এখন যদি কাউরে রিপ্রেজেন্ট, কাউরে হচ্ছে এইখানে বসায় আমি এটাতে রিপ্রেজেন্ট করি, সে কি কালারটা বুঝতে পারবে? কারণ এখানে কিন্তু আপনি কালারটা ধরতে পারতেছেন না, কালারটা অন্যরকম আসে। তাইলে এই ডিসপ্লেটা নির্ধারণ করা বা নির্বাচন করা খুব জরুরি, বুঝছেন, মানে আপনার ক্লায়েন্টকে দেখানোর সময়। তো এইটাই বলছে, ডিসপ্লে ডিভাইস নির্বাচন করার সময় কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত। অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন, সঠিক কালার রিপ্রোডাকশন, রঙের নির্ভুলতা, রঙের নির্ভুলতা, ডিসপ্লে ডিভাইস নির্বাচন, ও আচ্ছা, আপনার হচ্ছে ওই যে কালারের যে ইয়াগুলা, মোডগুলা, তারপরে ওয়েন ক্রিয়েটিং এ টি শার্ট মকআপ, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু কনসিডার। টি শার্ট মকআপের সময় কোন বিষয়টি বিবেচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্যাব্রিক, শ্যাডো অ্যান্ড ফোল্ডস, কাপড়ের ছায়া এবং ভাঁজ। ফ্যাব্রিক, শ্যাডো অ্যান্ড ফোল্ডস, ঠিক আছে। মকআপে যখন হচ্ছে গিয়া ওই ভাঁজটা থাকে তখনই কিন্তু দেখতে রিয়েলিস্টিক লাগে, তো সেটার কথাই বলতেছে, কাপড়ের ছায়া এবং ভাঁজ। তারপরে শর্ট কোয়েশ্চেন, হুইচ অ্যান্সার অ্যালাউজ রিয়েল টাইম কোলাবোরেশন ইন ডকুমেন্ট এডিটিং। গুগল ডক, এটা আমাদের ছিল, আসছেও, হ্যাঁ, এই কোয়েশ্চেন। হুইচ সফটওয়্যার অ্যালাউ রিয়েল টাইম কোলাবোরেশন, এই যে কোন সফটওয়্যার ডকুমেন্ট এডিটিংয়ে রিয়েল টাইম সহযোগিতার সুবিধা দেয়। গুগল ডক, আপনার রিয়েল টাইমে কাজ করতে পারেন। গুগলটাকে কি, আমি এইখানে বসে কাজ করলে এই একই টাইমে আপনি ওইখানে শিটটায় যদি থাকেন আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে কোন সফটওয়্যার, এইটাই তো, আচ্ছা, ওয়াই ইজ স্টার্টিং ইয়োর নিশ ইম্পর্টেন্ট ইন ফ্রিল্যান্সিং প্রোফাইলস। ফ্রিল্যান্সিং প্রোফাইলে নিজের নিশ উল্লেখ করা কেন গুরুত্বপূর্ণ। ইট হেল্পস ক্লায়েন্টস নো ইয়োর এক্সাক্ট স্কিলস অ্যান্ড হায়ার ইউ ফাস্টার। ওয়াই ইজ স্টার্টিং ইয়োর নিশ ইম্পর্টেন্ট ইন ফ্রিল্যান্সিং প্রোফাইলস। ফ্রিল্যান্সিং প্রোফাইলে নিজের নিশ উল্লেখ করা কেন গুরুত্বপূর্ণ। নিজের কি বললাম, এটা কি জানি, নিশ বলতে আমরা কি বুঝলাম, না, যথাযোগ্য স্থান, নিজের যে স্থান তৈরি করা। ফ্রিল্যান্সিং প্রোফাইলে নিজের স্থান উল্লেখ করা কেন গুরুত্বপূর্ণ, মানে আমার অবস্থাটা কি অবস্থায় আছে, ওই যে প্রোফাইলটা আর কি, নিজের প্রোফাইল থাকে না, মানে এখানে প্রোফাইলের কথা বলতেছে। It helps clients know your exact skills and hire you faster. আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি করতেছে, যে এইটা ক্লায়েন্টকে বুঝতে সাহায্য করতেছে যে আপনার এক্সাক্ট স্কিলটা কি, তারপরে কেন সে আপনার, তাইলে আপনাকে হায়ার করার ইয়াটা ফাস্ট হবে, মানে আপনার হায়ার করতে পারবে ফাস্টার, তাড়াতাড়ি, যে আপনার স্কিলগুলো সাজানো আছে, দেখানো আছে, সে জানতেছে যে এখানে কি কি আছে, আপনি কি কি পারেন, তাইলে এই কাজটা আর কি ফাস্ট হবে। তারপরে হোয়াট ফাইল ফরম্যাটস আর কমন ফর ওয়েব ইমেজেস। ওয়েব ইমেজের জন্য কোন ফাইল ফরম্যাটগুলো সাধারণ, মানে সাধারণত কোন ফাইল ইমেজ ফরম্যাটগুলো ব্যবহার করা হয় আর কি। জেপিজি, পিএনজি, জিপ, ওয়েবপি, হ্যাঁ, ওয়েব ফাইল। তাইলে এই জিনিসগুলো কি ওয়েব কমন ফর ওয়েব ইমেজেস। কোন ফাইল ফরম্যাটস, হোয়াট ফাইল ফরম্যাটস আর কমন ফর ওয়েব ইমেজেস। বুঝতে পারছেন কোন ফাইল ফরম্যাটগুলো
সাধারণত ব্যবহার করা হয় ওয়েব ইমেজের জন্য? হ্যাঁ, জিপ আর ওয়েব। এই যে তারপরে হোয়াট ইজ কালার কারেকশন ইন ডিজিটাল ইমেজ এডিটিং? ডিজিটাল ইমেজের কালার কারেকশন কি? ডিজিটাল ইমেজ এডিটিংয়ে কালার কারেকশন কি? ইট মিনস অ্যাডজাস্ট কালার্স অ্যান্ড ব্রাইটনেস টু মেক অ্যান ইমেজ লুক ন্যাচারাল। ছবিকে স্বাভাবিক দেখাতে এর রং এবং ব্রাইটনেস সমন্বয় করাকে কালার কারেকশন বলে। ঠিক আছে, ইট মিনস অ্যাডজাস্ট কালার্স অ্যান্ড ব্রাইটনেস টু মেক অ্যান ইমেজ লুক ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল লুক দিতে কালার এবং ব্রাইটনেস যে অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, সেইটারই বলা হয় হচ্ছে, মানে সেইটারই এই যে ইমেজ এডিটিংয়ের কালার কারেকশন বলা হয় আর কি। হাউ ডাজ কন্ট্রাস্ট হেল্প ইন গাইডিং ভিউয়ার অ্যাটেনশন? কন্ট্রাস্ট কিভাবে ভিউয়ারদের অ্যাটেনশনকে গাইড করে? হ্যাঁ, এই যে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে কন্ট্রাস্ট কিভাবে সাহায্য করে? ইট মেক্স ইম্পর্টেন্ট এলিমেন্টস স্ট্যান্ড আউট ক্লিয়ারলি। দেখেন, যখন কন্ট্রাস্ট থাকতেছে তখন আপনি এই যে খুব সহজে আলাদা করতে পারতেছেন না জিনিস। যখন দুইটা কালার বা তিনটা কালার দুইটা কালার হয়তো, একটা ডিপ একটা লাইট থাকতেছে, আপনি লাইটের ভিতর যদি ডিপ কালারটা দেয়, খুব সহজেই আপনি ওইটাতে ইয়ে হবেন না। তাহলে আপনার চোখ ওদিকে যাচ্ছে কিনা, যে আপনার দৃষ্টি, দর্শকের দৃষ্টি ওদিকে আকর্ষণ করতেছে কিনা। তো এই জিনিসটাই দেখাইছে যে কি কি বলতে চাইছে, দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে কন্ট্রাস্ট কিভাবে সাহায্য করে। ইট মেক্স ইম্পর্টেন্ট এলিমেন্টস, ইম্পর্টেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ এলিমেন্টস স্ট্যান্ড আউট অ্যান্ড ক্লিয়ারলি, এটি গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে, তাই না? কন্ট্রাস্ট হইলেই কিন্তু আপনি খুব সহজে জিনিসটা বুঝতে পারতেছেন। কিন্তু যখন কিনা একই কালারের দুইটা রয়েছে জিনিস, তখন কিন্তু কোনটা ইম্পর্টেন্ট কম, কোনটা ইম্পর্টেন্ট বেশি আপনি ধরতে পারতেছেন না। হোয়াট ইজ এ মকআপ ইন ডিজাইন প্রেজেন্টেশন? ডিজাইন প্রেজেন্টেশনে মকআপ কি? ডিজাইন প্রেজেন্টেশনে মকআপ কি? আচ্ছা, এ মকআপ ইজ এ রিয়েলিস্টিক মডেল দ্যাট শোজ হাউ দ্য ফাইনাল ডিজাইন উইল লুক ইন রিয়েল লাইফ। ঠিক আছে, একটা মকআপ রিয়েলিস্টিক মকআপ ইজ এ রিয়েলিস্টিক মডেল, একটা রিয়েলিস্টিক মডেল যেটা শো করে যে ফাইনাল ডিজাইনটা দেখতে কেমন হবে। ঠিক আছে, আমরা মকআপের মাধ্যমে এটা প্রেজেন্ট করি যে সামনে আপনার এই ডিজাইনটা যখন ফুলফিল হয়ে যাবে এবং যে জায়গায় আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই জায়গাটার একটা মকআপ আমরা তো দেই। মনে করেন বিলবোর্ড বা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা হয়তো ইনভাইটেশন কার্ড, যে কোনো কিছু। তো এই মকআপটা যদি হচ্ছে আপনার এখানে মকআপে দেখানো হয়, তখন রিয়েল লাইফে দেখতে কেমন লাগবে সেটার একটা ছবি আমরা তৈরি করে দিই। হ্যাঁ, মকআপটা ওখানে দিয়ে আমরা রিয়েল লাইফে এই জিনিসটা কেমন দেখাবে, ফাইনাল ডিজাইনটা যখন ফাইনাল হয়ে যাবে তখন দেখতে কেমন দেখাবে। ঠিক আছে, এটা আসলে পারবেন না, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসার পসিবিলিটি অনেক বেশি। এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই যেগুলো আগে আসছিল, মানে এই যে এর মধ্যে সেই যে কোয়েশ্চেনগুলো, এগুলা তো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই ছাড়বেন না, মানে পড়তে হবে। যেহেতু আপনার কাছে যেগুলো আছে অন্তত ওগুলো পড়েন, যেগুলো জানেন না সেগুলো নিয়ে তো আর কথা বলে লাভ নাই, সেগুলোর টপিকটা জানেন তাইলেই হবে। হোয়াট শুড ইউ ডু if the client's brief is vague or incomplete? ক্লায়েন্টের ব্রিফ অস্পষ্ট বা অসম্পূর্ণ হলে আপনার কি করা উচিত? আস্ক দ্য ক্লায়েন্ট ক্লিয়ার কোয়েশ্চেন্স টু গেট মোর ডিটেলস। তাইলে কি করা উচিত? ক্লায়েন্টকে প্রশ্ন করা উচিত এবং মোর ডিটেল জানা উচিত। এখানে কি বলছে? বিস্তারিত জানার জন্য ক্লায়েন্টকে স্পষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। ঠিক আছে, যেহেতু উনি অস্পষ্টভাবে কথাটা বলছে, তাহলে আপনার তো ডিজাইন করতে লাগলে আসলে ক্লিয়ার একটা ব্রিফ লাগবে। ইনকমপ্লিট এবং হচ্ছে অস্পষ্ট ব্রিফ হইলে আপনি কাজটা করতে পারবেন না, আপনি নিজে তখন কনফিউজড হয়ে যাবেন, কি বললো, কি করব, এরকম হবে তখন। তাইলে যেটা হবে যে আপনার ক্লায়েন্টকে কোয়েশ্চেন করতে হবে, আপনার ক্লিয়ার কোয়েশ্চেন, যে আপনি যে এটা চাচ্ছেন, এটা কি কালারটা আমরা এরকম দিব না এরকম, হ্যাঁ, কোনটা আপনার পছন্দ, বা আপনি এখানে কোনটা চাচ্ছেন, বা ডিজাইনের ধরনটা এরকম চাচ্ছি, মানে এই যে আপনার টোটাল বিষয়টা আলোচনা করা এবং ক্লিয়ার কোয়েশ্চেন করা পারে। তারপরে হোয়াট ইজ এ ক্লিপিং মাস্ক? ক্লিপিং মাস্ক কি? ইট
হ্যাঁ, ইট ইজ এ টুল দ্যাট হাইডস পার্টস অফ অ্যান ইমেজ ইনসাইড এ স্পেসিফিক শেপ। হ্যাঁ, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা তো মনে হয় আপনারা অনেক জানেন আর কি, তাই না? এই যে এটি একটি টুল, আপনি বলেন। আচ্ছা, এটি একটি টুল যা কোনো নির্দিষ্ট শেপ বা আকারের ভেতরে ছবির কিছু অংশ লুকিয়ে রাখে। এটা আপনি আপনার মতন করেও বলতে পারেন, ঠিক আছে? আনওয়ান্টেড পার্ট আমরা লুকানো মানে ডিলিট না করে লুকায় রাখার জন্য, হাইড করার জন্য আর কি ক্লিপিং মাস্ক করি। ও, ওইটা হচ্ছে ক্লিপিং মাস্ক করি, আর এটা ক্লিপিং মাস্ক কি, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিপিং মাস্ক বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট শেপের ভিতর কিছু পার্ট মানে হাইড করা। একটা নির্দিষ্ট শেপের ভিতরে আপনি ছবির কিছু অংশ হাইড করে রাখতেছেন, লুকায় রাখতেছেন না? যে একটি কথাটা কিন্তু একই, কিন্তু ওই একটু ঘুরে বলতে হবে আর কি, যে ওইটা ব্যবহার করি। আর এটা হচ্ছে ক্লিপিং মাস্ক কি, ইট ইজ এ টুল দ্যাট hides parts of an image inside a specific shape। একটা স্পেসিফিক শেপের মধ্যে একটা ছবির কিছু অংশ লুকিয়ে রাখা, এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। তারপরে হুইচ অ্যাপ্রোচ হেল্পস রিফাইন র আইডিয়াস ইনটু কনসেপ্টস। কোন পদ্ধতিটি কাঁচা ধারণাগুলোকে পূর্ণাঙ্গ কনসেপ্টে পরিণত করতে সাহায্য করে? এটা হচ্ছে আপনার প্রোটোটাইপিং এবং স্টেক হোল্ডার রিভিউ। দেখেন এখানে কি কোয়েশ্চেন করছে, হুইচ অ্যাপ্রোচ হেল্পস রিফাইন র আইডিয়াস ইনটু কনসেপ্টস। এলোমেলো চিন্তাকে সুন্দর, হয়ে গেল আরে, আচ্ছা দেখেন, এলোমেলো চিন্তাকে সুন্দর কেমন লাগে বলেন? আচ্ছা, সুন্দর আইডিয়ায় রূপ দেওয়ার সেরা কই গেল, এই যে রূপ দেওয়ার সেরা উপায় কি? কি প্রোটোটাইপিং এবং অ্যান্ড স্কেচ, কই গেল? আহারে, এরকম ডিস্টার্ব করলে কেমন হয়? স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার রিভিউ, খসড়া নমুনা বানিয়ে সবাইকে দেখানো এবং ওইটার হচ্ছে মতামত নেওয়া। হ্যাঁ, প্রোটোটাইপিং অ্যান্ড স্টেক হোল্ডার রিভিউ, ঠিক আছে? এলোমেলো চিন্তাকে, এই যে দ্য হুইচ অ্যাপ্রোচ হেল্পস রিফাইন র আইডিয়াস। র আইডিয়া মানে হচ্ছে আপনি ওই যে মানে কোনো কিছু তৈরি করার আগে আমরা অনেকগুলো আইডিয়া নিয়ে একবারে বসি না, যে আচ্ছা এইটাও করা যায়, এইটাও করা যায়, এই যে কয়েকটা আইডিয়া এভাবে বাইর করা, হ্যাঁ, মানে চিন্তা করা, ভাবনা করা। তো এইটা হচ্ছে গিয়ে আপনার এই আইডিয়াগুলোর হচ্ছে নমুনা দেখানো ক্লায়েন্টকে, বা হচ্ছে সবার সাথে শেয়ার করা, এবং ওইটার নেওয়া, মতামত নেওয়া আর কি। ওই যে যাচ্ছে, আমি কিন্তু আর খুঁজে পাচ্ছি না, আপনি পাইছেন? দেখতেছেন? এই যে মতামত নেওয়া, তাই না? আচ্ছা, না না দরকার নেই। এই যে when conducting interviews a designer should কাস্টমারের রিভিউ নেওয়ার সময় ডিজাইন কই, এই আসুক আগে, হ্যাঁ, পুরা শেষ হোক। হ্যাঁ, প্রিন্সিপালগুলা হচ্ছে কাকে বলে, ওই 8টা 10টা যে প্রিন্সিপাল রয়েছে সবগুলা কি কি কাজ করে ওই জিনিসটা বাংলা করেই পড়বেন, তাইলে এই থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়, এই প্রিন্সিপাল থেকে অনেক কোয়েশ্চেন হয়। আপনি যদি প্রিন্সিপালগুলো পড়েন তাহলে দেখবেন যে এই কোয়েশ্চেনগুলো দেয়া আপনার জন্য, কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেয়া আপনার জন্য ইজি হবে। তারপরে আমরা কি দেখছি, এই যে নমুনা, খসড়া নমুনা বানিয়ে সবাইকে দেখানো ও মতামত নেয়া, প্রোটোটাইপিং অ্যান্ড স্টেক হোল্ডার রিভিউ। আচ্ছা, তারপরে when conducting user interviews
এ ডিজাইনার শুড, কাস্টমারের ইন্টারভিউ নেওয়ার সময় ডিজাইনারের কি করা উচিত? এই আমার ব্যাটারি কখন এটা খুলে রয়েছে। আচ্ছা, কার্নিং। আচ্ছা আচ্ছা, ওইটা এটা না কোশ্চেন। আচ্ছা, কাস্টমারের রিভিউ নেওয়ার সময়, ইন্টারভিউ নেওয়ার সময় ডিজাইনারের কি করা উচিত? আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাক্টিভলি লিসেন। মানে আপনার যে কোনো কোয়েশ্চেন করা উচিত, মানে যে ওই ডিজাইন রিলেটেড, হ্যাঁ, জানার জন্য, বোঝার জন্য কোয়েশ্চেন করা উচিত, এবং কোয়েশ্চেনের অ্যান্সার যখন কাস্টমার দিবে তখন অ্যাক্টিভলি, খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। এই যে মনোযোগ দিয়ে কথা, বিস্তারিত জানার মতো প্রশ্ন করা এবং মনোযোগ দিয়ে কথা শোনা। ঠিক আছে, আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন, বিস্তারিত জানার জন্য প্রশ্ন করা, ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যান্ড অ্যাক্টিভলি লিসেনিং, মনোযোগ দিয়ে কথা শোনা। আচ্ছা, হুইচ টাইপ অফ ফাইল শুড বি অ্যাভয়েডেড ওয়েন সেন্ডিং দ্য ফার্স্ট ড্রাফট? প্রথম কাজ দেখানোর সময় কোন ফাইল পাঠানো উচিত নয়? যখন আপনি আপনার ক্লায়েন্টকে কাজ, মানে একটু কাজ করছেন, কাজ করে মানে একটা আপনি কিছু ডিজাইন দাঁড় করাইছেন, দাঁড় করানোর পরে আপনি চাচ্ছেন এটা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে, তাহলে আপনি কোন ফাইলটা তারে পাঠাবেন না? সরাসরি এআই ফাইল, এই যে এডিটেবল ফাইল সোর্স যেগুলো, পিএসডি ফাইল আর এআই ফাইল, যেটা আমরা এডিট করতে পারি এমন ফাইল, এই ফাইলটা দিব না, আমরা একটা ইমেজ দিব তারে, যে দেখেন এটা ইমেজটাও লো রেজুলেশন ইমেজ হইতে হবে, খুব ভালো রেজুলেশনের ইমেজ দেওয়া যাবে না, বুঝছেন? তো মিডিয়াম একটা, যাতে সে ধারণা পায়, জাস্ট তারে ধারণা দেয়া যে আমরা এই কাজটা এইভাবে করতেছি। তারপরে যখন আমার ডিজাইন ফাইনাল হয়ে যাবে, সব কিছু রেডি হয়ে যাবে, আমি তারে এআই ফাইল দিব, মানে এডিটেবল ফাইল, পিএসডি ফাইল, এআই ফাইল, তারপরে হচ্ছে ভালো রেজুলেশনের ইমেজ সব দিব। কিন্তু যখন আমি তাকে দেখাবো কাজ, হ্যাঁ, শুধু দেখানোর জন্য, ফিডব্যাক নেওয়ার জন্য, তখন আমি কিন্তু এই যে এই এডিটেবল ফাইল সোর্স যেগুলো রয়েছে, সোর্স ফাইল, সেগুলা দিব না। ঠিক আছে? হাউ শুড ইউ নেম ফাইলস বিফোর শেয়ারিং? ফাইল অন্য কাউকে পাঠানোর আগে ফাইলের নাম কিভাবে দেওয়া উচিত? ক্লিয়ার, ডেসক্রিপটিভ অ্যান্ড ভার্সন নেমস, স্পষ্ট এবং কাজের বিবরণ দেয়া নাম, এবং এই যে লোগো ভার্সন 1 দিচ্ছে না এখন, তারপরে যেই কয়টা ভার্সন দিবেন সেই কয়টা নাম চেঞ্জ হবে। ঠিক আছে? যেমন যখন ডিজাইনের কাজ করা হয় তখন মনে করেন ওই ক্লায়েন্টকে দেখানোর জন্য বারবার কারেকশন আসতে থাকবে, আপনি প্রথমে একটা ইমেজ দিবেন, সে আবার একটা কারেকশন দিবে, তো এরকম করে ফাইলের নামও, ফাইলের ভার্সনও চেঞ্জ হইতে থাকে। এই অমুক ফাইল একটা করে কত যে ফাইনাল 1, ফাইনাল 2, বুঝছেন? ফাইনাল হওয়ার পরও 5-10টা হচ্ছে কারেকশন ফাইল থাকে, তো ওই আবারও ফাইনাল 1, ফাইনাল 2 এরকম করেও যাইতে থাকে। প্রথমে হয়তো নাম দিয়ে সেভ করলাম, তারপরে হচ্ছে এরকম কয়েকটা গেল, এই নামেরই 1, 2, 3 এরকম গেল, তারপর একটা ডিজাইন ফাইনাল হইলো। ফাইনাল হওয়ার পরে তখন হচ্ছে ফাইনাল, আপনি সব রেডি করে ফেলছেন, এটা ফাইনাল ফাইল দেওয়ার পরে হয়তো ক্লায়েন্ট আপনাকে আবার কারেকশন দিছে যে না এখন আমার এটা পছন্দ হয়নি, এটা একটু চেঞ্জ করেন। আচ্ছা, তখন আবার ফাইনাল 1, ফাইনাল 2, এই যে এরকম ভার্সন, হ্যাঁ, এরকম এই যে লোগো, এই যে V1 অর্থাৎ ভার্সন 1, ঠিক আছে, এরকম চলতে থাকে। ক্লিয়ার, ডেসক্রিপটিভ এবং ভার্সন নেমস, স্পষ্ট এবং কাজের বিবরণ দেয়া নাম। আচ্ছা, হুইচ ফাইল ফরম্যাট ইজ প্রেফার্ড ফর শেয়ারিং ভেক্টর ডিজাইনস উইদাউট কোয়ালিটি লস? কোয়ালিটি নষ্ট না করে ভেক্টর ডিজাইন পাঠানোর জন্য কোন ফরম্যাট ভালো? এসভিজি অর পিডিএফ? ঠিক আছে, সেই জন্য দেখছেন আপনারা কিন্তু ওই যে এআই ফাইল যখন আমরা করি, এআই এ কাজ করি, তখন দেখছেন না এসভিজি বলে একটা, এসভিজি এবং পিডিএফ দুইটাই কিন্তু চায় ইয়াতে। তারপরে হোয়াট টুল হেল্পস উইথ লেআউট প্ল্যানিং? ডিজাইনের লেআউট বা নকশা সাজাতে কোন টুল সাহায্য করে? ওয়্যারফ্রেম, সফটওয়্যার অর গ্রিড সিস্টেম? বুঝছেন? ডিজাইনের লেআউট বা নকশা সাজাতে, মানে আপনারা ডিজাইন যে করেন সেটার জন্য যে
মানে সাজানো হয় যেখানে, সেটা কোন সফটওয়্যারে করা হয়? ওয়্যারফ্রেম সফটওয়্যার অর গ্রিড সিস্টেমস। আচ্ছা, হোয়াট ডাজ এআই পাওয়ার্ড ইমেজ রিকোজিশন ডু? এআই এর ইমেজ রিকোজিশন কি কাজ করে? আইডেন্টিফাইজ অবজেক্টস অ্যান্ড এলিমেন্টস উইদিন ইমেজেস অটোমেটিক্যালি। ছবির ভেতরে কি কি জিনিস আছে তা নিজে থেকেই চিনে ফেলে। এআই কি কি করে, মানে ইয়াতে কি কাজ করে, তাই না? রিকগনিশন আর কি। হাউ ডাজ টেক্সট টু ইমেজ এআই ওয়ার্ক? টেক্সট টু ইমেজ এআই কিভাবে কাজ করে, মানে এই যে এই এআইটা টেক্সট টু ইমেজ এআইটা কিভাবে কাজ করে? বাই কনভার্টিং টেক্সট ডেসক্রিপশনস ইনটু ডিজিটাল ইমেজেস। লেখার বিবরণ পড়ে সেটাকে দিয়ে ছবি তৈরি করে। ওই যে আমরা প্রম্পট দেই না, যে একটা ইমেজ তৈরির জন্য যে প্রম্পট, সেই প্রম্পটটা দিলে ও কি করলো, আমার লেখাটা পড়ে এটারে কনভার্ট করলো কিসে? একটা ডিজিটাল ইমেজে। আচ্ছা, স্মার্ট অবজেক্টস ইন ফটোশপ আর স্পেশালি ইউজফুল ফর মকআপস বিকজ কি? স্মার্ট অবজেক্ট ফটোশপে মকআপের জন্য দরকারি কেন? দে অ্যালাউ ইজি নন ডিস্ট্রাকটিভ এডিটিং। এতে আসল ছবি নষ্ট না করে সহজে এডিট করা যায়। আমরা বলতে কি বুঝি, কি বলে? স্মার্ট অবজেক্ট কেন কি বলা হয়? যে স্মার্ট অবজেক্ট নন ডিস্ট্রাকটিভ এডিটিং করা যায় সেই কারণে, হ্যাঁ, যে এটা একটা কন্টেইনারের মতন। যখন স্মার্ট অবজেক্ট হচ্ছে, এটা একটা কন্টেইনারের মতন। দেখছেন না, ওই যে আপনি যখন মকআপ করতে অন্যটাতে যান, মানে ওই স্মার্ট অবজেক্টের ভিতরে ক্লিক করেন, তখন যায় আপনি অনেকগুলা জিনিস রাখতে পারেন না চাইলে। ওই যে ইমেজ, আপনার যত খুশি ইমেজ কিন্তু ওখানে নিয়ে রাখতেছেন। একটা কন্টেইনারের মধ্যে রয়েছে না জিনিসটা? বা একটা বক্স, ধরেন একটা বক্স যেটার মধ্যে আপনি ওইটা রেখে বন্ধ করে রাখছেন। আপনি চাইলে আবার ওর মধ্যে যাই এডিটও করতে পারতেছেন, ওই ছবিটা সরাই দিতে পারতেছেন। ওর ভিতরে ডাবল ক্লিক করলে আপনি সরাসরি ওর ভিতরে চলে যাচ্ছেন, কি কি কাজ হয়েছে আপনি ওখানে আবার ওইটার এডিট যে সেটা করতে পারতেছেন। এটারই বলা হয় নন ডিস্ট্রাকটিভ এডিটিং, ঠিক আছে? যেটা খুব সহজেই পরিবর্তনযোগ্য, হ্যাঁ। যে কারণে আমরা ওই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নেই, মনে আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন যদি আপনারা কোয়েশ্চেন করে, তখন ওইটাও বলবেন যে এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ এডিটিং। মানে ওই ইয়াগুলো যে নেই, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নেই, যে হিউ স্যাচুরেশন, এই যে ইয়ার নিচের থেকে আপনার লেয়ার প্যানেলের নিচে যেখান থেকে নেই, সেখানে কি ওই এডিটের যে টুলগুলা সেগুলোও কিন্তু নন ডিস্ট্রাকটিভ, অর্থাৎ সরাসরি ইমেজে এফেক্ট করে না, বুঝছেন? আর এখানে স্মার্ট অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কন্টেইনারের মতন, যেখানে আপনি ইমেজের সব কিছু প্রিজার্ভ করেন। ইমেজ কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু এখানে প্রিজার্ভ করা হয়, নষ্ট হইতে দেয়া হয় না, ঠিক আছে? অর্থাৎ আপনি দেখেন না, ওই যে আমি বলছি না, যে আপনি যদি স্মার্ট অবজেক্ট ছাড়া কোনো ইমেজ টান দিয়ে বড় করেন, আবার ছোট করেন, বা ছোট করে বড় করতে যান, দেখবেন পুরাটা ফেটে গেছে, অর্থাৎ রেজুলেশন নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি স্মার্ট অবজেক্ট করার পরে এই কাজটা করেন, সেটা নষ্ট হবে না, তার ইমেজ কোয়ালিটিটা প্রিজার্ভ করতেছে। দে অ্যালাউ ইজি নন ডিস্ট্রাকটিভ এডিটিং। খুব সহজেই, এই যে এতে আসল ছবি নষ্ট হয় না, খুব সহজে এডিট করা যায়। আচ্ছা, ইফ এ ক্লায়েন্ট নিডস এ ড্রাফট ইন বোথ স্ক্রিন অ্যান্ড প্রিন্ট ফরম্যাটস, দ্য ডিজাইনার শুড। যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে স্ক্রিন এবং প্রিন্ট দুইটা ফরম্যাটেরই কোনো ড্রাফট চায়, ডিজাইন চায়, তখন আপনি কি করবেন? ডিজাইনারের কি করা উচিত? এই যে দেখি, কাস্টমার যদি স্ক্রিনে দেখা এবং ছাপানো দুই কাজের জন্যই ফাইল চায়, তখন কি করা উচিত? তখন সেভ বোথ RGB অ্যান্ড CMYK ভার্সনস। কারণ আপনাকে তো দুইটা ফরম্যাটই চাইছে, সে বলতেছে আপনাকে এটা স্ক্রিনেও দেখবে, আবার এটা প্রিন্টও করবে। তখন হচ্ছে আপনার এই দুইটা ফরম্যাটেই এই কাজটা করতে হবে, মানে ফাইল সেভ করতে হবে। আচ্ছা, মকআপ টেমপ্লেটস আর ইউজুয়ালি ক্রিয়েটেড ইউজিং। মকআপ টেমপ্লেট সাধারণত কি দিয়ে তৈরি হয়? ফটোশপ অর ফিগমা। মকআপ টেমপ্লেটস কি দিয়ে তৈরি হয়, কোথায় তৈরি করা হয়? ফটোশপ অর ফিগমা। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ
হ্যান্ডেল এ নেগোসিয়েশন ডেডলক, দাম বা শর্ত নিয়ে আলোচনা আটকে গেলে কি করবেন? মানে নেগোসিয়েশনের ক্ষেত্রে যদি হচ্ছে ওইটা মানে আলোচনাটা স্টাক হয়ে যায়, থেমে যায়, তখন কি করা উচিত? টেক এ ব্রেক, ফোকাস অন কমন গোলস অ্যান্ড অফার অল্টারনেটিভ অপশনস। মানে ওইটা হয়তো পছন্দ হয়নি কোনো কারণে, মনে করেন আপনারা যখন নেগোসিয়েশন করতেছেন তখন হচ্ছে আপনার দুইজনেরই মধ্যে মানে আপনিও এই দাম থেকে সরতেছেন না, সেও সরতেছে না, তাইলে এটা একটু মানে একটু ব্রেক নিয়ে এটা সম্পর্কে একটু ভাবা উচিত, ভেবে এটারে একটা অল্টারনেটিভ অপশনও বের করা উচিত বা খোঁজা উচিত। তো এইখানে কি বলছে? টেক এ ব্রেক, ফোকাস অন কমন গোলস অ্যান্ড অফার অল্টারনেটিভ অপশনস। এটা কি খুব কঠিন কিছু রুবিনা? হ্যাঁ, মানে পড়ার পরে কি খুব কঠিন লাগবে? How does consistent use of templates influence document branding? সব ফাইলে একই ধরনের ডিজাইন ব্যবহার করলে লাভ কি? It makes the brand look professional and easy to recognize. এতে কোম্পানিকে পেশাদার দেখায় এবং সহজে চেনা যায়। যদি সব মানে কি বলে, it makes the brand look professional. Consistent use of template influence, যখন হচ্ছে আপনি একই ডিজাইনে বারবার একই ধরনের টেমপ্লেট ব্যবহার করতেছেন, সব ফাইলে একই ধরনের ডিজাইন ব্যবহার করলে, তাইলে ওই দেখা যায় যে আচ্ছা ওই ওরা তো এই ধরনের কাজ করে, এটা ওদের কাজ, এই যে এরকম একটা ব্যাপার যে আচ্ছা এটা তো তাহলে ওদের কাজ। আপনি দেখলেই না অনেক সময় কিছু মানে কিছু কোম্পানির পোস্ট বা ইয়া দেখলেই বুঝবেন যে এটা ওদের, এই যে ওদের যে কনসিস্টেন্সি রাখা ডিজাইনের বা এই যে টেমপ্লেটের যে ব্যাপার, এটার কারণে দেখা যায় যে খুব সহজে ওদেরকে চিনা যাচ্ছে। এটার জন্য এই কাজটা করে, এতে কোম্পানিকে পেশাদার দেখায় এবং প্রফেশনাল দেখায় আর কি, এবং সহজে চেনা যায়। মানে ডেলি চেঞ্জ হওয়া, আপনি যদি ধরেন কোনো লোগো প্রত্যেক দিন চেঞ্জ করেন, প্রত্যেক দিন না, মনে করেন আপনার একটা ব্র্যান্ড লোগো, কি আপনি যুগ ধরে একই লোগো দেখে আসতেছেন, চিনে আসতেছেন না, একটা ব্র্যান্ডের লোগো চেঞ্জ হলেই কিন্তু আপনি আর তারে চিনতে পারবেন না। তো এইটা হচ্ছে প্রফেশনালিজম প্লাস হচ্ছে ওই মনে রাখারও একটা ব্যাপার, যে ওই লোগো, ওদের লোগো, এই ব্র্যান্ডটা, এই লোগো দেখলেই আপনি চিনতে পারবেন যে এরা এদের এই ব্র্যান্ড। তাহলে যদি আপনি ডেলি চেঞ্জ করেন, হ্যাঁ আবার চেঞ্জ করছে, এটা তো জানতামই না, এটা তো দেখিই নাই, এই যে ব্যাপারটা থাকে, মানে ওইটা প্রফেশনাল না ব্যাপারটা। আচ্ছা, why should closed path be used for clipping paths? ছবি কাটার সময় চারপাশ বন্ধ রাস্তা বা ক্লোজড পাথ কেন দরকার? মানে ছবি কাটার সময়, মানে ওই যে আমরা ছবি ইয়া থেকে কাটি না, ছবি থেকে মনে করেন ওই যে পাথ তৈরি করি না, তৈরি করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ, তখন পাথটা ক্লোজ করি না, এটা কেন দরকার সেটাই ও বলতে চাচ্ছে। যে মানে আমরা কি করি, একটা ছবি যখন নেই, বুঝতে পারছেন তো ব্যাপারটা নাকি? দাঁড়ান, এটার পিছনে তো ইয়ে রয়েছে না, আমরা এটা নিব না, আমরা এখান থেকে একটা ছবি নেব, ধরেন এই বার্গারের ছবি, হ্যাঁ, এটা নেওয়ার পরে আচ্ছা এই ফুলটা নিয়ে আসি, না হয় নাই, ও আসছে, আচ্ছা দেখেন এইখানে, হ্যাঁ কাটতে চাই যদি, তাইলে আমি ধরেন এইখান থেকে যদি আমি এটারে কাটি, তাইলে আমার কাটতে হইলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে না কাটার পর এই যে পাতটা ক্লোজ করতে হবে। এটা অ্যাকুরেট আপনার কি করবে, সিলেকশনটা অ্যাকুরেট করার জন্য আমরা এটা ক্লোজ করি। পাতটা ক্লোজ না করলে আপনার সিলেকশনটা অ্যাকুরেট হবে না, ঠিক আছে? সেই কারণে আমরা এই যে পাতটা ক্লোজ করলাম। দেখি, টু ডিফাইন এ কমপ্লিট সিলেকশন বাউন্ডারি ফর অ্যাকুরেট ক্রপিং, সঠিক জায়গা সিলেক্ট করে সুন্দরভাবে ছবি কাটার জন্য, সিলেক্ট করে সুন্দরভাবে ছবি কাটার জন্য, হ্যাঁ। তাহলে ওয়াই শুড ক্লোজড পাথ বি ইউজড ফর ক্লিপিং পাথস টু ডিফাইন এ কমপ্লিট সিলেকশন বাউন্ডারি ফর অ্যাকুরেট ক্রপিং, সঠিকভাবে কাটার জন্য, এই যে কি সঠিক জায়গা সিলেক্ট করে সুন্দরভাবে ছবি কাটার জন্য। What is the main purpose of cropping
অ্যান ইমেজ, ছবি ক্রপ বা কেটে ছোট করার মূল উদ্দেশ্য কি? টু রিমুভ আনওয়ান্টেড এরিয়াজ অ্যান্ড ইমপ্রুভ কম্পোজিশন, অহেতুক যে অংশগুলো রয়েছে মানে এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলো বাদ দেয় এবং ছবি সুন্দর করা। হোয়াট ডাজ আইডিয়েশন মিন ইন ডিজাইন কনটেক্সট? ডিজাইনে আইডিয়েশন মানে কি? জেনারেটিং, ভিজুয়ালাইজিং অ্যান্ড এক্সপ্যান্ডিং ক্রিয়েটিভ আইডিয়াস, নতুন ও সৃজনশীল ধারণা তৈরি করা এবং ভাবা। আইডিয়েশনটা কি বুঝছেন? নতুন এবং সৃজনশীল ধারণা তৈরি করা এবং ভাবা, এটাই হচ্ছে আইডিয়েশন। জেনারেটিং, ভিজুয়ালাইজিং অ্যান্ড এক্সপ্যান্ডিং ক্রিয়েটিভ আইডিয়াস। What is the best way to ensure client satisfaction before finalizing a concept? ডিজাইন শেষ করার আগে কাস্টমার পছন্দ করছে কিনা বুঝার সেরা উপায় কি? শেয়ার রিফাইন্ড ভিজুয়ালস অ্যান্ড আস্ক ফর ফাইনাল ফিডব্যাক, মানে আপনি ওই ফাইলটা মানে ফাইনাল যে ডিজাইনটা করছেন সেইটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন এবং তার কাছ থেকে ফাইনাল রেজাল্ট ফিডব্যাক একটা নেবেন আর কি, মতামত নেওয়া। এই যে কাজ কত দূর হলো তা দেখিয়ে শেষ মতামত চাওয়া, ঠিক আছে? Which of the following techniques promotes innovation in design thinking? নতুন কিছু ভাবার জন্য কোন কৌশলটি সাহায্য করে? কোন কৌশল? লেটারিং কি লেটারাল থিঙ্কিং, একটু অন্যভাবে বা ভিন্ন কোণ থেকে চিন্তা করা। কিছু ভাবার জন্য, নতুন কিছু ভাবার জন্য কোন কৌশলটি সাহায্য করে? লেটারাল থিঙ্কিং, একটু অন্যভাবে বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা। Why is it important to keep frequently used tools within reach? যেসব টুল বেশি লাগে সেগুলো হাতের কাছে রাখা দরকার কেন? টু রিডিউস মুভমেন্ট অ্যান্ড ইনক্রিজ এফিসিয়েন্সি, কাজের সময় অপচয় কমানো এবং দ্রুত কাজ করা। যখন আপনার কাজে যেসব টুলসগুলো লাগবে সেসব যদি হাতের কাছে থাকে বা হাতের কাছে না থাকে তখন কি করতে হবে? আপনার বারবার জায়গায় নিয়ে আসতে হবে। তাইলে আপনি কাজে বসার আগে যদি গুছায় সব জিনিসগুলো নিয়ে বসেন কি কি লাগবে, অর্থাৎ এই যে আপনি যখন একটা ফ্লায়ার তৈরি করতে যান, ধরেন আপনার ম্যান মডেল লাগবে বা একটা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কিছু যেটা আপনার অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে, সেটা যদি আপনি আগে থেকে সব গুছায় এই যে মডেল আপনি যেই কাজটা করবেন সেটার জন্য যা যা দরকার সেটা যদি আপনি গুছায় একটা ফাইলে আগে রাখেন তারপরে কাজটা শুরু করেন তাহলে আপনার কাজটা দ্রুত হবে এবং বারবার এদিক ওদিক মুভ করতে হবে না কাজটা রেখে। আপনি যদি ধরেন আমি একটু কাজ করলাম, শেপ টেপ নিলাম, মডেল নেই এখন আবার আমাকে কি করতে হবে? গুগল থেকে মডেল নামাইতে হবে, এই কতক্ষণ খুঁজলাম, এই আমার ওইটাতে সময় গেল। তো এই যে ব্যাপারগুলো আপনি যখনই কাজ করবেন, দেখেন আমরা যখন রান্নাও করতে যাই, হ্যাঁ এটা একটু সহজ উদাহরণ, আমরা যখন রান্না করতে যাই আমরা কি করি? আগে জিনিসগুলো গুছায় নেই না? না হইলে কি হয় যে এই যে মশলার জিনিসগুলা, এই কাটাকাটি যেগুলো জিনিস সেগুলো আগে করে গুছাই আগে, তাই না? কিন্তু যদি এটা না করি, আমি কি তেল দিলাম কড়াইতে, একটু পেঁয়াজ দিলাম, দেওয়ার পরে এখন কি আমি তরকারি আবার কাটতে বসবো, তারপরে আবার ওই দূরের থেকে যায় ওই মশলা নিয়ে আসবো? না, আমরা কি করি? আগে গুছায় নেই আমার কি কি লাগবে আমি জানি, তাই না? তো সেই জিনিসগুলো আগে এক জায়গায় সুন্দর করে সাজানো, তারপরে ওইটা নিয়ে নিয়ে কাজ করা, তাহলে আমার কাজটা দ্রুত হচ্ছে এবং আমার এদিক ওদিক দৌড়াইতে হচ্ছে না। হোয়াট ইজ এ ক্লিপিং মাস্ক ইউজড ফর? ক্লিপিং মাস্ক কি কাজে লাগে? টু হাইড পার্টস অফ অ্যান ইমেজ ইনসাইড এ শেপ, একটা শেপের ভিতরে একটা শেপের ভিতরে ইমেজ রাখা হয় এবং কিছু পার্ট হাইড করা হয়, তাই না? শেপ এবং ফ্রেমের ভেতরে ছবির বাড়তি অংশ লুকিয়ে রাখতে এই যে ক্লিপিং মাস্ক কি কাজে লাগে? এটাই হচ্ছে কাজ, যে শেপ বা ফ্রেমের ভিতরে লুকায়ে রাখলে হ্যাঁ বাড়তি যে অংশ। তারপরে হুইচ ডিজাইন ফাইল ইজ ইউজুয়ালি এমবেডেড ইনটু মকআপ লেয়ার্স? মকআপ লেয়ারে সাধারণত কোন ফাইল বসানো হয়? ভেক্টর বা স্মার্ট অবজেক্ট? মকআপের লেয়ারে সাধারণত কোন ফাইল বসানো হয়? ভেক্টর অথবা স্মার্ট অবজেক্ট। তারপরে হোয়াট ইজ এ
বেনিফিট অফ ইউজিং এআই ইন কপিরাইটিং। বেনিফিট অফ ইউজিং এআই ইন কপিরাইটিং। কন্টেন্ট বা লেখালেখিতে এআই ব্যবহারের সুবিধা কি? এই যে কপিরাইটিং, কপিরাইটিং কি বলেন তো? কপিরাইটিং কোনটা? আমরা যখন পোস্ট, বিভিন্ন পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, আচ্ছা ডিজাইন, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জিনিসগুলো না, একটু রিয়েলিস্টিক জিনিসগুলো পাইলে বেশি বেটার হইতো। এই যে এখানে কিছু লেখা থাকে না, হ্যাঁ কিছু লেখা থাকে, এই যে ধরেন সামার ফ্যাশন সেল, না আচ্ছা গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনে কিছু কপিরাইট থাকে। বানান ঠিক আছে নাকি না? আচ্ছা গ্রামীণ ফোন সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে অফারগুলো চেক করছেন তো, প্ল্যান তো রেডি, অফারগুলো চেক করছেন তো, এই যে একটা কথা, হ্যাঁ এটা হচ্ছে কপিরাইটিং। এটার জন্য একজন কপিরাইটার থাকে আলাদা। এই যে কোন দিনে কোন খেলা আপডেট পেতে, এই যে মনে করেন এই এতটুকু লেখাই, এইটুকুই আমারে হচ্ছে দিবে কে? আমার কপিরাইটার। তারপরে এই যে প্ল্যান রেডি, ও কিন্তু আমাকে শুধু একটা টেক্সট লিখে দিছে, এইটা সাজানোর দায়িত্ব ডিজাইনারের, কিভাবে সাজাবে এটা দেখেন, এইটুকু আলাদা রাখছে, এইটুকু আবার এখানে রাখছে, এই যে সাজানো, এটাই সাজানো তো সাজানো, কিন্তু ওইটা হচ্ছে কপিরাইটিং। হ্যাঁ এই জিনিসগুলোই হচ্ছে কপিরাইটিং। গ্রামীণ ফোন ব্রিংস অল ইয়োর ডিজিটাল সলিউশনস টু ইটস কি লঞ্চ, এটা কি লঞ্চ প্যাড প্রোগ্রাম, ঠিক আছে, ও প্যাডে কোনো একটা লঞ্চ করতেছে না কি করতেছে আল্লাহ জানে। তারপরে জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা, তারপরে একসাথে এগিয়ে যাওয়ার 5 বছর, তারপরে এই যে লেখাগুলো লিখছে, লাইফের ডিজিটাল পার্টনার হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। এই যে যাই কিছু লিখতেছে এগুলোই হচ্ছে কপিরাইটারের কাজ। এই যে এই পুরাটুকুই হচ্ছে কপিরাইটারের কাজ। কপিরাইটার আপনাকে এই লেখাটা দিচ্ছে, ওইটা লেখা নিয়ে আপনি আপনার ডিজাইনটা সাজাচ্ছেন। তারপরে কই গেল? কন্টেন্ট বা লেখালেখিতে এআই এর ব্যবহারের সুবিধা কি? কি কপিরাইট, এই যে কপিরাইট বা এই যে লেখালেখি কন্টেন্ট এটা, হ্যাঁ। তারপরে স্পিড আপ কন্টেন্ট জেনারেশন হোয়াইল মেইনটেনিং কোয়ালিটি, মান ঠিক রেখে খুব দ্রুত লেখা তৈরি করে দেয়। এই যে দেখেন একটা মানুষ যদি এই লেখাটা ভাবতে যায়, কি দিবে অনেকক্ষণ ভাবতে হচ্ছে না, কিন্তু খুব সহজে আমি যদি ওরে এআইকে এই জিনিসটা বলি, ও খুব দ্রুত আমাকে এই জিনিসটা সলিউশন করে দিবে, তাই না? তো সেইটাই বলছে স্পিড আপ কন্টেন্ট জেনারেশন হোয়াইল মেইনটেনিং কোয়ালিটি মেইনটেইন করে দ্রুত ও আমাকে এটা জেনারেট করে দিবে। হাউ ক্যান এআই অ্যাসিস্ট ইন ব্রেনস্টর্মিং টেক্সট আইডিয়াস, নতুন লেখার নতুন আইডিয়া তৈরিতে এআই কিভাবে সাহায্য করে? জেনারেট মাল্টিপল অপশনস অ্যান্ড প্রম্পটস ফর ক্রিয়েটিভ রাইটিং, লেখার জন্য অনেকগুলো আইডিয়া এবং অপশন তৈরি করে দেয়, তাই না? জেনারেট মাল্টিপল অপশনস অ্যান্ড প্রম্পটস ফর ক্রিয়েটিভ রাইটিংস, ঠিক আছে। হুইচ টেকনিক হেল্পস সিমুলেট রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস লাইক মেটাল অর প্লাস্টিক ইন মকআপস, মকআপে প্লাস্টিক বা ধাতুর মতন আসল ভাব আনতে কোন কৌশল কাজ করে? টেক্সচার ম্যাপিং, ওখানে কোনো টেক্সচার বসায় দেয়া, ঠিক আছে। তাহলে মকআপে ধাতুর মতন আসল, এই যে কি রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস লাইক মেটাল অর প্লাস্টিক মকআপ, হ্যাঁ টেকনিক, কোন টেকনিকে? তাহলে কি করতে হবে? টেক্সচার ম্যাপিং। টেক্সচার একটু করি। হুইচ সফটওয়্যার অ্যালাউজ রিয়েল টাইম কোলাবোরেশন ইন ডকুমেন্ট এডিটিং, এটা কি হবে বলেন তো? একটু আগে আমরা পড়ছি এটাই রিয়েল টাইমে, এই যে গুগল ডক্স, রিয়েল টাইম কোলাবোরেশনে হচ্ছে আপনার ডকুমেন্ট এডিটিং কিভাবে করা যায় একসাথে কয়েকজন, এই যে কোনো ফাইল একসাথে কয়েকজন কাজ করার জন্য
কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? গুগল ডক্স। অর্থাৎ আপনি এইখানে একটা ফাইল আমি ওপেন করলাম, এই ফাইল দিয়ে আপনিও কাজ করতেছেন, আপনার কাছেও রয়েছে, আমি যে পূরণ করতেছি আপনি হয়তো আরেকটা পূরণ করতেছেন, বা ওইটার মধ্যে আপনি কারেকশন করতেছেন। তো এটা কোথায় করা হয়? গুগল ডক্সে। একই সাথে কয়েকজন কাজ করা একই টাইমে। তারপরে ওয়াই আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ফর আনকভারিং হিডেন কনসার্নস? মনের আসল চিন্তা জানার জন্য খোলামেলা প্রশ্ন করা কেন জরুরি? দে লেট ক্লায়েন্টস এক্সপ্লেইন দেয়ার থটস অ্যান্ড নিডস ইন ডিটেল। এতে কাস্টমার নিজের মনের কথা এবং প্রয়োজন বুঝিয়ে বলতে পারে। আপনি যদি খোলামেলা কোয়েশ্চেন করেন ক্লায়েন্টকে, ক্লায়েন্টও তার যে আসল মনের ভাবনাটা বা চিন্তাটা ওইটা আপনারে বুঝায় বলবে, হ্যাঁ, বলতে পারবে। আচ্ছা, এ ক্লায়েন্ট সেন্ডস এ পিএনজি লোগো উইথ এ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ইউ নিড টু এডিট কালার্স। হোয়াট ফরম্যাট ইজ বেস্ট টু ওয়ার্ক ইন আফটার ট্রেসিং? আচ্ছা, একটা পিএনজি লোগো ব্যাকগ্রাউন্ড ছাড়া, হ্যাঁ, সেইটার ক্লায়েন্ট চাচ্ছে, ক্লায়েন্ট আপনাকে পাঠাইছে, ইউ নিড টু এডিট কালার্স, আপনি এটার কালার পরিবর্তন করবেন। হোয়াট, এটার বেস্ট ফরম্যাট কি, মানে কালার পরিবর্তন করার বেস্ট ফরম্যাট কি হইতে পারে? কিন্তু এটা ট্রেসিংয়ের পরে, আগে ট্রেসিং করতে হবে, তারপরে কি হবে? তাহলে এটা এসভিজি, ঠিক আছে, এটা হচ্ছে কি হবে? এসভিজি। কাস্টমার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিএনজি লোগো পাঠালো কালার এডিটের জন্য। লোগোটি ভেক্টর করার পর কোন ফরম্যাট সেরা? মানে ট্রেসিং হইলে কি হয়? ট্রেসিং করলে ওইটা ভেক্টর হয়ে যায়। একটা ইমেজ ট্রেসিং করার পরে কি হয়? ভেক্টর হয়ে যায়। সেই ভেক্টরের পর কোন ফরম্যাট সেরা, কোন ফরম্যাটে এটা রাখবে, তাইলে হচ্ছে এটা কি? এসভিজি। You are vectorizing a pencil sketch. The lines are uneven. What's the best step before tracing? আচ্ছা, হাতে আঁকা লোগো, হ্যাঁ, একটা লোগো হাতে আঁকা, পেন্সিল দিয়ে আঁকা, লাইনগুলো হচ্ছে আনইভেন, সমান না। এখানে কি বলছে? হোয়াট ইজ, হাতে আঁকা স্কেচ থেকে ভেক্টর করার সময় দাগগুলো ঝাপসা থাকলে ট্রেস করার আগে কি করা উচিত? তাইলে ইনক্রিজ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। মানে এটা যদি ঝাপসা থাকে, আনইভেন বললে তো সমান শোনায়। আচ্ছা, এখানে একটু দেখাইছে যে মানে হালকা কালার, হালকা হয়ে গেছে, তাহলে এটা স্পষ্ট করতে, হ্যাঁ, তাহলে কি করতে পারি আমরা? ব্রাইটনেস আর কন্ট্রাস্ট বাড়ায় দিলে ওই জিনিসটা স্পষ্ট হবে। তারপরে প্রোডাক্টের ছবি, কি, ইউ আর এডিটিং এ প্রোডাক্ট ফটো, দ্য ব্যাকগ্রাউন্ড ইজ মেসি, হোয়াট শুড ইউ ডু ফার্স্ট? যখন আপনি একটা ছবি এডিট করতেছেন, ছবি তো নাকি প্রোডাক্ট ফটো, আচ্ছা, একটা ছবি, প্রোডাক্ট বলতে কি বুঝি? পণ্য, হ্যাঁ, পণ্যের ফটো এডিট করতে বসছেন, তখন দেখতেছেন যে প্রোডাক্টের পিছনের যে ওই যে প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় না, সোশ্যাল মিডিয়া পোস্টার দেখেন, ধরেন একটা প্রোডাক্ট ছবি তোলা হইলো, মনে করেন এই কাপটার ছবি এখানে তোলা হইলো, আশপাশে এত কিছু রয়েছে, আমার কাইটে তো এতটুকু নিতে হবে, তাই না? তাহলে এখানে কি করা উচিত? প্রথমে আপনার কি করা উচিত? এই যে ইউজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুল, দেখছেন, প্রথমে আপনার কি করা উচিত? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা উচিত। A client asks you to make their model's skin smooth but natural. What's the best tool? মডেলের ত্বক মসৃণ অথচ প্রাকৃতিক দেখাতে কোন টুল সেরা? হিলিং ব্রাশ টুল, তাই না? আমরা তো এটা করছি, হিলিং ব্রাশ টুল। The lighting on one side of the portrait is too dark. How can you fix it? ছবির এক পাশে কালো বা অন্ধকার বেশি থাকলে কিভাবে ঠিক করবেন? ইউজ ডচ টুল অর টু লাইটেন এরিয়া। ডচ টুল দিয়ে আমরা সাদা করতে পারি, টু লাইট আসে, দেখছেন না? তাহলে ওই এক পাশে যদি বেশি কালো থাকতেছে, তখন আমরা একটু ডচ টুল ব্যবহার করে ওই এরিয়াটারে একটু লাইটেন করব, আলো দিব, একটু ফর্সা বা হালকা করা। ডচ টুল দিয়ে অন্ধকার জায়গায় একটু ফর্সা বা হালকা করা। ইউ মার্জড সেভারেল লেয়ার্স অ্যাক্সিডেন্টলি, আপনি কয়েকটা লেয়ার ভুলে করে দিয়েছেন, মার্জ করে ফেলছেন। হুইচ ফিচার হেল্পস ইউ রিভার্ট কুইকলি? এখানে কি? হিস্ট্রি প্যানেল, ঠিক আছে। তাহলে আপনি আবার যদি হিস্ট্রি প্যানেলে যান, সেই ক্ষেত্রে
আপনি ওই লেয়ারটা খুঁজে বের করে ওই জায়গা থেকে কাজ শুরু করবেন, তাহলে আপনি আবার ওই যে মার্জ হয়ে গেছিল ওইটা আবার ফিরে পাবেন। You need to place a logo onto a billboard photo realistically. তারপরে what's the best step? বিলবোর্ডের ছবিতে সুন্দর করে লোগো বসানোর সেরা উপায় কি? ইউজ ফ্রি ট্রান্সফর্ম র্যাপ। ঠিক আছে, ইউজ ফ্রি ট্রান্সফর্ম র্যাপ। বিলবোর্ডের ছবিতে সুন্দর করে লোগো বসানোর সেরা উপায় কি? র্যাপ করতে হবে। হ্যাঁ, ইউজ ফ্রি ট্রান্সফর্ম সাথে র্যাপ, এটা হচ্ছে কি যাবে, দেখি দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা ধরলাম এটা এমন। হ্যাঁ, আরে কি জানি দেখাইতে চাইলাম। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, তারপরে হচ্ছে এই যে র্যাপ। হ্যাঁ, এই যে ফ্রি ট্রান্সফর্ম হয়ে গেল। এই যে ধরেন এই যে এইটা ফ্রি ট্রান্সফর্মেই আছে, এই যে র্যাপ। তারপরে আপনি এই যে লোগোটারে ঠিক মতন আপনার যেভাবে দরকার আপনি সেভাবে লোগোটারে মনে করেন বসাবেন। ঠিক আছে, বিলবোর্ড বা যেটাই হোক, যেখানে আপনার যেমন খুশি দরকার, এই যে দেখেন আপনি ফ্রি এটারে ইয়া করতে পারতেছেন, মুভ করতে পারতেছেন। হ্যাঁ, যেটাই হোক আপনি যখনই হচ্ছে কাজ করবেন এই যে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে, এই র্যাপ দিয়ে, তখন কাজ করতে পারবেন এভাবে। ঠিক আছে, বুঝছেন? র্যাপ যখনই করবেন, ওই যে আমাদের একটা কাজ করছি না, টেবিলের এখানে আমি তাড়াহুড়ায় একটা জিনিস খেয়াল করি নাই ওই দিন, সেটা হচ্ছে কোথায় করছি কাজটা, আপনার এখানে নাকি না, এই যে দেখেন এখানে একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে এই যে ইমেজ টেবিলের এই যে এই জায়গাটা না, হ্যাঁ দেখছেন এই জায়গাটা সমান হবে না, এই জায়গাটা দেখছেন সমান না, কিন্তু দেখছেন এই জায়গাটা কেমন। আমি কি করছিলাম, এই যে কাটছি, যে কাটার পরে যে উল্টাই দিছি, উল্টানোর পরে যে র্যাপ করে হচ্ছে এই জায়গাটাকে সমান করব, এটা আর করা হয়নি, আমার মনে নাই। আমি ওইটার মধ্যেই চলে গেছি। দেখেন সব যদি আমি বাদ দেই, এটা বাদ দিই, এই দেখেন এই জায়গাটা, হ্যাঁ এই যে এইখানে আমার কি হয়েছে ঘটনা দেখছেন, উল্টায় পাল্টায় রয়েছে। এখন এইটারে যদি আমি কি করি, কন্ট্রোল টি এবং এই যে র্যাপ, কই গেল কিরে ভাই, র্যাপ কই? হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে কি আমার ওই যে আরেকটা কপি নেই আমি, হ্যাঁ নিয়ে এটারে ইয়া করে দিই, স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এরপরে দেখি আমার এই যে এখন র্যাপ আসবে, এই যে দেখছেন ওইটা গ্রুপ ছিল যে স্মার্ট অবজেক্ট করতে হবে। তারপরে এই দেখেন এই জায়গাটারে নিয়ে আর একটু এই জায়গাটা সমান করে দিতে হবে, একটু সমান রাখার চেষ্টা করতে হবে, বুঝছেন? এই যে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আর একটু মানে এই অংশটা হচ্ছে যেভাবে হয় একটু সমান করতে হবে। তারপরে এই যে এইটা আবার মিলাই দিতে হবে, কারোর সাথে কারোর আবার সমস্যাও করা যাবে না, সব জায়গায় ঠিক রাখতে হবে, বুঝছেন? তারপরে যদি আপনার মনে হচ্ছে যে এই জায়গাটায় আপনি আরেকটা স্প্লিট বাড়াবেন, এই যে ধরেন এই জায়গাটায়, হ্যাঁ এই যে মনে করেন এই জায়গাটা আমার ঠিক করতে আরেকটা স্প্লিট জরুরি, আমি এখানে আরেকটা স্প্লিট অ্যাড করলাম। এই দেখেন এখানে অনেকগুলি ইয়া অ্যাড হয়ে গেছে, কিন্তু আমি তো আসলে এখানে একটা ইয়া চাচ্ছি, এই যে এইটা, হ্যাঁ একটা, তাহলে এটা যদি আমি এই যে এখানে নিয়ে জাস্ট এই জায়গাটায় রাখি এবং এইখানেরটা এইখানেই ঠিক মতন রাখি, হ্যাঁ আপনি কিন্তু সরাইতে পারতেছেন কি এই যে এই জায়গাগুলা, খেয়াল করছেন? তাইলে আপনার অবশ্যই এই যে স্প্লিট হয় এদিকে নিতে হবে, নাইলে যদি এদিকে মনে হয় যে শুধু এইখানে দিব, দেখেন আমি ধরলাম যে শুধু আমি এইখানে একটা স্প্লিট অ্যাড করব, এই যে এখানে, ঠিক আছে? এখানে বেশি কেন হইলো আমি বুঝতেছি না এখন, কিন্তু এই যে আপনি শুধু এই অংশটুকুরে ঠিক করতে চাচ্ছেন, তখন আপনি এই অংশটুকুরে এইভাবে ঠিক করে দিলেন। ওকে,
জিনিসটা বুঝতে পারছেন র্যাপ করার? তাহলে আপনারা যদি এই ইয়াটা এইভাবে হয়, এখানে ভালো হয়নি জিনিসটা, কিন্তু আমি জাস্ট আপনাদের জিনিসটা বুঝাইলাম বোঝানোর জন্য। হ্যাঁ, যে র্যাপ আপনি কিভাবে করবেন। আপনি যখন এই যে এভাবে নেবেন, নেয়ার পরে আগে হচ্ছে এই বসাবেন যখন, তখন এই সুন্দর করে র্যাপ করবেন আগে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে র্যাপ। হয়ে গেল ফ্রি ট্রান্সফর্ম র্যাপ। আচ্ছা, ইমেজ ভিত্তিক। ইউ ডিজাইনড এ পোস্টার, 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইউ ডিজাইনড এ পোস্টার বাট দ্য মেইন মেসেজ ডাজ নট ক্যাচ অ্যাটেনশন, হুইচ প্রিন্সিপাল শুড ইউ অ্যাপ্লাই অ্যান্ড হাউ? বলেন, এটুকু আমি বলবো না। ও এখানে দেখা যাচ্ছে এমফেসিস অ্যান্ড কন্ট্রাস্ট। দেখেন, ডিজাইন এ পোস্টার, হ্যাঁ, বাট মেইন মেসেজ ডাজ নট ক্যাচ অ্যাটেনশন, মানে কিন্তু মেইন মেসেজটা অ্যাটেনশন নিতে পারতেছে না ভিউয়ার্সের কাছ থেকে। তাইলে ওইটাতে কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করা উচিত? সেটা হচ্ছে কন্ট্রাস্ট বা এমফেসিস। আমরা কি জানি এমফেসিস কি? মূল যে বিষয়টা সেটারে কি করতে সাহায্য করে? ফোকাসে আনতে আমাদের এই এমফেসিসটা ব্যবহার করি আমরা, তাই না? বা এই যে সাথে হচ্ছে কন্ট্রাস্ট। দেখেন, এমফেসিস আর কন্ট্রাস্ট দুইটা কিন্তু কাছাকাছি একটা জিনিস। সেই কারণে যখনই আপনার এই ধরনের কোয়েশ্চেন আসে, দেখবেন যে এই দুইটাই আমরা অ্যান্সার করি, কন্ট্রাস্ট অ্যান্ড এমফেসিস। কন্ট্রাস্টও হচ্ছে গিয়া আপনার একদম যে মূল জিনিসটার মানে লাইট ডিপ করে বা ছোট বড় সাইজ এভাবে আপনার একটা জিনিসরে কি করে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়, তাই না? কন্ট্রাস্ট এবং এমফ্যাসিসও কিন্তু সেম, যে একটা ডিজাইন ওইটা একদম আলাদাভাবে ওই জায়গাটায় বসানো হয় যেন আপনি সাথে সাথে ওইটারে দেখে বুঝতে পারেন এবং আপনার ফোকাসটা ওখানে যায় আগে। তারপরে কি বলছে যে ইউজ কন্ট্রাস্ট অ্যান্ড এমফেসিস, মেক দ্য মেইন মেসেজ লার্জার, বোল্ডার, or use a distinct color so it stands out first. হ্যাঁ, কন্ট্রাস্ট এবং এমফ্যাসিস ব্যবহার করতে হবে। আচ্ছা, মূল লেখাটি বড়, মোটা এবং অন্য কোনো রং দিয়ে ফুটিয়ে তুলতে হবে, বুঝছেন? তাই কি বলছে এখানে? পোস্টার ডিজাইনে মূল বার্তাটি চোখে পড়ছে না, কি করা দরকার? এমফ্যাসিস বা কন্ট্রাস্ট ইউজ। A business card looks messy with no clear visual flow. What design principle fix this? একটি ভিজিটিং কার্ড খুব হিজিবিজি লাগছে, এটা ঠিক করার উপায় কি? মানে প্রিন্সিপাল দিয়ে, মানে কোন প্রিন্সিপাল এখানে কাজ করবে? অ্যালাইনমেন্ট অ্যান্ড প্রক্সিমিটি। অ্যালাইনমেন্ট মানে এই যে যেমন খুশি তেমন লেখা, যেখানে খুশি সেখানে রাখা, এটা না রেখে আমরা কি করব? হ্যাঁ, একটা অ্যালাইনমেন্ট ঠিক করব। এবং প্রক্সিমিটি হচ্ছে কি? গ্রুপ রিলেটেড আইটেম টুগেদার। মনে করেন কন্ট্যাক্ট ডিটেলস, হ্যাঁ, ওইটা একটা গ্রুপের জিনিস না? কন্ট্যাক্ট ডিটেলস মনে করেন ওখানে ফোন নাম্বার থাকতেছে, অ্যাড্রেস থাকতেছে, ইমেল থাকতেছে, এটা একটা গ্রুপ রিলেটেড আইটেমস তো, তাই না? হ্যাঁ, একটা গ্রুপের ওগুলা সব জিনিস। তাহলে আপনি ওই জিনিসটারে একসাথে এক জায়গায় রাখবেন সুন্দর করে গুছায়। আপনি ধরেন হচ্ছেন ফোন নাম্বার যদি মনে করেন এই অংশে থাকলো, আপনি যদি এইখানে এই উপরের অংশের ডিটেল দিলেন, মানে ওই বাড়ির, মানে এইখানেও আইকন দিয়ে ওইটা দিচ্ছেন নাম ফোন নাম্বার, এখানে আবার বাড়ির লোকেশন হচ্ছে দিচ্ছেন এইখানে, তো এটা তো ভালো লাগবে না দেখতে। তাহলে আপনি যখন তাকাবেন আপনি খুঁজবেন একই সাথে ফোন নাম্বার এবং অ্যাড্রেস, তাই না? তাইলে আপনার কি করতে হবে? গ্রুপ রিলেটেড আইটেম টুগেদার, একই জায়গায় গ্রুপ, একই গ্রুপের জিনিসগুলো একসাথে সাজায় রাখতে হবে। তাইলে এখানে কি বলছে? অ্যালাইনমেন্ট অ্যান্ড প্রক্সিমিটি, তারপরে অ্যালাইন টেক্সট এলিমেন্টস টুগেদার ক্লিনলি অ্যান্ড গ্রুপ রিলেটেড ইনফরমেশন ক্লোজার টুগেদার, ঠিক আছে? আচ্ছা, এর বাংলা লাগবে আর নাকি না? আচ্ছা, your web page uses different fonts and colors consistently. What's missing? ওয়েবসাইটে কোনো ধরনের ফন্ট ও কালার এলোমেলোভাবে ব্যবহার করা হয়েছে, এখানে কিসের ঘাটতি? কনসিস্টেন্সি অ্যান্ড ইউনিটি। যখন আপনার ওয়েবসাইটে অনেক ধরনের ফন্ট অনেক ধরনের এবং হচ্ছে রং এলোমেলো, এই কনসিস্টেন্সি নাই এখানে,
মানে আপনি যদি একাধিক অনেক ধরনের ফন্ট ব্যবহার করেন তাইলে ওইটার কনসিস্টেন্সি নাই এবং কোনো ইউনিটিও নাই। Set a fixed typography limit, 2 or 3 fonts, and a defined color palette to use everywhere. ঠিক আছে, আপনি একটা কালার প্যালেট নির্ধারণ করবেন এবং নির্দিষ্ট 2-3টা ফন্ট রাখবেন। সেই ফন্টগুলো আপনি বারবার ব্যবহার করবেন এবং ওই কালার, ওই যে আপনি একটা প্যালেট ইউজ করছেন সেই প্যালেটটা ব্যবহার করবেন। আপনার একই ওয়েবসাইট শোনেন যে একটা ব্র্যান্ডের জন্য সবসময় একটা কালার থিম তৈরি করা হয়, হ্যাঁ, যে কালার প্যালেটও তৈরি করা হয়, যে আপনার মেইন কালার এটা, প্রাইমারি কালার এগুলা, সেকেন্ডারি কালার এগুলো, আপনি এই কালারগুলো ব্যবহার করবেন। তো একটা প্যালেট নির্ধারণ করা হয়, তো সেই কালার থেকে আপনি এই জিনিসগুলো ব্যবহার, মানে সেখান থেকেই কাজ করবেন, ফন্টগুলো ওখানে নেবেন এবং কালারও তাই। সামঞ্জস্য বা মিলের অভাব, ঠিক আছে, সব জায়গায় বেশি হলে 2-3টা ফন্ট এবং নির্ধারিত রং ব্যবহার করা উচিত। ঠিক আছে, ওয়েবসাইটে অনেক ধরনের ফন্ট, অনেক ধরনের কালার একসাথে ব্যবহার করা যাবে না, যা খুশি তাই করা যাবে না। তাহলে কিসের অভাব এখানে? কনসিস্টেন্সি এবং ইউনিটি। The flyer looks too heavy on one side. How do you fix it? ব্যালেন্স করতে হবে। ফ্লায়ারের এক পাশ ভরা মনে হলে কিভাবে ঠিক করবেন? মানে ধরেন ফ্লায়ারের এক পাশেই আপনি ছবি, টেক্সট সব দিয়ে রাখছেন, এটা তো ভার হয়ে যাচ্ছে এক পাশে, তাহলে তো ব্যালেন্স হইল না, আরেক পাশ খালি রয়ে গেল। তাইলে আপনি কি করতে হবে? টেক্সটগুলো এক পাশে রাখেন, কোনো ছবি থাকলে ছবিটা আরেক পাশে রাখেন, তাইলে জিনিসটা ব্যালেন্স হবে। তাইলে ব্যালেন্স ডিস্ট্রিবিউটর, এই ব্যালেন্স কাকে বলে এটা কিন্তু আসে অনেক সময়, হ্যাঁ, এটা তো এই যে এইভাবে তো কোশ্চেন দেয়ই, অনেক সময় ব্যালেন্স কাকে বলে সেটাও আসতে পারে। তাহলে কি? ডিস্ট্রিবিউট ভিজুয়াল ওয়েট ইভেনলি অ্যাক্রস দ্য পেজ বাই মুভিং টেক্সট অর ইমেজেস টু দ্য এমটি সাইড। ভারসাম্য আনতে হবে। আচ্ছা, ফাঁকা জায়গায় কিছু লেখা বা ছবি সরিয়ে দুই পাশ সমান করতে হবে। ঠিক আছে, ফাঁকা জায়গায় কিছু লেখা বা ছবি সরিয়ে দুই পাশ সমান করতে হবে, যে কথাটা বললাম। হোয়াট ইজ ভেক্টর ইলাস্ট্রেশন সফটওয়্যার ইউজড ফর? ভেক্টর সফটওয়্যার দিয়ে কি কাজ করা হয় বা কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, ইট ইজ ইউজ টু ক্রিয়েট স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এখানে বলবেন ইট ইজ ইউজ টু ক্রিয়েট স্কেলেবল গ্রাফিক্স লাইক লোগোজ অ্যান্ড আইকনস দ্যাট নেভার লস কোয়ালিটি ওয়েন রিসাইজড। আচ্ছা, ভেক্টর সফটওয়্যার দিয়ে কি কাজ করা হয়? এটা কি বানায়? স্কেলেবল, মানে যেটা হচ্ছে আপনি ছোট বড় করতে পারেন, যেটা, হ্যাঁ, ছোট বড় খুব সহজেই করতে পারেন লোগো এবং আইকন, কিন্তু এদের কোয়ালিটি লস করে না। ঠিক আছে, সেটা আমরা কি করি? রিসাইজের সময় কোনো কোয়ালিটি ফল করে না ভেক্টর সফটওয়্যার দিয়ে কাজ করলে। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং এআই ফর ব্যাকগ্রাউন্ড রিমুভাল? ব্যাকগ্রাউন্ড রিমুভালের জন্য, এই যে ব্যাকগ্রাউন্ড মোছার কাজে এআই ব্যবহারের লাভ কি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মোছার জন্য এআই কিভাবে ব্যবহার করা হয় এবং এটার দরকার কি আর কি? টু অটোমেটিক্যালি সেপারেট দ্য মেইন সাবজেক্ট ফ্রম ইটস ব্যাকগ্রাউন্ড ইন সেকেন্ডস। আচ্ছা, খুব একদম সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে যায় এআই যদি আমরা কাজ করি। ওই যে remove.bg দিয়ে কাজ করছি না আমরা, যে আমরা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। আচ্ছা, হোয়াট এথিক্যাল কনসার্ন ইজ ইম্পর্টেন্ট ফর এআই ডিজাইন? এআই ডিজাইনে কোন বিষয়টি মাথায় রাখা নৈতিকভাবে জরুরি? কপিরাইট ইস্যুস such as using original artists' work without credit or permission to train AI models. কপিরাইট বা অন্যের কাজ অনুমতি ছাড়া ব্যবহার না করার বিষয় নিশ্চিত করা। ঠিক আছে, এটা অবশ্যই এআই ব্যবহার করতে গেলে মাথায় রাখতে হবে। Why should you avoid sharing passwords or sensitive info publicly on freelancing platform? মার্কেট প্লেসে পাসওয়ার্ড বা গোপন তথ্য সবাইকে দেওয়া বারণ কেন? অর্থাৎ মানে সবাইকে দেয়া যাবে না কেন পাসওয়ার্ড বা হচ্ছে আপনার যে মানে ইনফরমেশনটা সেন্সিটিভ অর ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আপনি সবাইকে তো বলা যাবে না। হ্যাঁ, টু প্রিভেন্ট অ্যাকাউন্ট হ্যাকিং, ডেটা থেফট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ক্যামস। তাইলে ওই যে অ্যাকাউন্ট হ্যাক হওয়া, তথ্য চুরি বা টাকা পয়সার ক্ষয়ক্ষতি থেকে
বাঁচতে। হাউ ক্যান দ্য স্ট্র্যাটেজিক ইউজ অফ নেগেটিভ স্পেস ইমপ্রুভ ডিজাইন ক্লিয়ারিটি? ডিজাইনে খালি জায়গা রাখলে কি লাভ হয়? নেগেটিভ স্পেস শুনছেন না? হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস, এটা ইট গিভস এলিমেন্টস রুম টু ব্রিথ। এটা এলিমেন্টকে মানে উপাদানকে, এই যে উপকরণ, হ্যাঁ, এটা এই উপকরণকে হচ্ছে একটা শ্বাস নেয়ার যে জায়গা সেটা দেয়, শ্বাস নেয়ার যে রুম মানে জায়গা দেয় আর কি। আপনি এটা বলা যায় চোখের শ্বাস নেয়া। হ্যাঁ, আমরা ব্রিথ করি হচ্ছে কি চোখের, কারণ আমরা দেখতেছি কোথায়? চোখ দিয়ে, তাই না? দেখে যখন খুব বেশি জিনিসটা মেসি হয়ে থাকে, যে মানে একটার সাথে আরেকটা খুব মানে গায়ে গায়ে লেগে আছে, হ্যাঁ, তখন দেখতে ভাল লাগে না। তখন যদি আপনি জায়গাটা একটা স্পেস দেয়, তখন একটু দেখবেন যে চোখে একটু আরাম লাগতেছে। তো এই কথাটা বলা হচ্ছে যে ব্রিদিং, রুম টু ব্রিথ, রিডিউসিং ক্ল্যাটার অ্যান্ড মেকিং ইম্পর্টেন্ট কন্টেন্ট ইজিয়ার টু রিড। হিবিজিবি ভাব কমে এবং আসল জিনিস সহজে পড়া যায়। হ্যাঁ, রিডেবিলিটি বাড়ে। হাউ ডাজ কন্টেন্ট অ্যাওয়ার ফিল ডিফার ফ্রম দ্য ক্লোন স্ট্যাম্প টুল? এই কন্টেন্ট অ্যাওয়ার টুল আলাদা কেন এই ক্লোন স্ট্যাম্প টুলের থেকে? কন্টেন্ট অ্যাওয়ার ফিল এবং ক্লোন স্ট্যাম্প টুলের পার্থক্য ওই একই কথা, ঠিক আছে? আলাদা কি মানে এটা এবং এটা যদি আমি কাকে বলে জানি, তাইলে আলাদা বুঝতে পারবো কেন আলাদা। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার ফিল uses AI to automatically blend surroundings. AI দিয়ে ব্যবহার করব কেন? আচ্ছা, AI তে ব্যবহার করা হয় মানে ওই যে AI তেও কন্টেন্ট অ্যাওয়ার ফিল ব্যবহার করা হয়, আর এখানেও ফটোশপেও আমাদের কন্টেন্ট অ্যাওয়ার ফিল নামে একটা অপশন আছে। দেখেন এই যে এই জায়গাটা, এই যে এটা সিলেক্ট করলাম না, এই অংশটা সিলেক্ট করে আমি যদি এইখানে দেখেন, আচ্ছা আরেকবার নেই, আমি একটু সিলেক্ট করি। ধরেন এই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা আবার সুন্দর থাকবে, মানে আগের মতোই, মানে এই জায়গাটা ভরে থাকবে। এখানে যে কিছু নাই হয়ে গেছে এটা আবার বোঝা যাবে না। কিভাবে? আমি এটা কন্ট্রোল এন্টার দিয়ে এটার সিলেকশন আনলাম। সিলেকশন আনার পরে এডিট, এই দেখেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল, হ্যাঁ, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। দেখেন কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা কাজ করে কি, এই যে এখানে ও আমারে এইটা শো করতেছে যে আমার ডিজাইনটা দেখতে, আমার হচ্ছে এটা সরার পরে দেখতে এমন হবে, ঠিক আছে? আমি ওকে দিলাম বা অ্যাপ্লাই দিলাম, এই যে ওকে দেওয়ার পরে ও আমারে এইটা দিল, ঠিক আছে? এই জায়গাটা সে পরিপূর্ণ করে দিল। কিন্তু এই যে এই জায়গাটা সে আবার একটু ভালো, কিন্তু এইটা আবার কি একটা এক্সট্রা কপি হয়ে থাকছে, কিন্তু এখানে দেখছেন আমি যদি এটা অফ করি তাহলে আবার আগের ছবিটা ফেরত আসতেছে, কিন্তু এখানে কি থাকতেছে? এক্সট্রা একটা কপি হয়ে থাকতেছে এই জায়গাটা, কিন্তু এই যে ব্লেন্ড করছে। আচ্ছা, দেখি কন্টেন্ট অর ফিল ইউজেস AI টু অটোমেটিক্যালি ব্লেন্ড সারাউন্ডিংস, মানে এই সারাউন্ডিংসটা অটোমেটিক্যালি ব্লেন্ড করে। এখানে কি, এখানে কিছু দেখা যাচ্ছে আর মানে আপনার এই জায়গাটা ঠিক করে দিছে না? ও মনে হচ্ছে যে এখানে কিছু ছিল, হ্যাঁ। তারপরে blend surroundings while the clone stamp tool requires you to manually copy a specific spot। আর আমরা যদি মনে করেন এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নেই, তাহলে কি করতে হবে? দেখেন আমি এই জায়গাটাতে এই যে মনে করেন এই জায়গা থেকে নিচ্ছি, অল্টার প্রেস করে স্যাম্পল নিচ্ছি, কপি স্যাম্পল পেস্ট করে আমি এই জায়গাটায় মনে করেন পেস্ট করে দিচ্ছি, ঠিক? এইটাই হচ্ছে ক্লোন স্ট্যাম্প এবং কন্টেন্ট অ্যাওয়ারের তফাৎ বা পার্থক্য। কন্টেন্ট অ্যাওয়ার ফিল AI দিয়ে নিজেই আশেপাশের সাথে মিলিয়ে দেয়, ঠিক আছে? আর এটা হচ্ছে এআইও সেম কাহিনী ঘটে, যেমন এইখানেও তাই হয়েছে। কিন্তু এখানে একটু আগে যে ঘটনাটা ঘটলো, মানে একরকম ওর বুদ্ধিমত্তা দিয়েই কাজটা করলো, আমি শুধু জায়গা দেখায় দিলাম। আর ক্লোন স্ট্যাম্প টুল হাত দিয়ে কপি করে করতে হয়, আমরা কপি করে দিলাম। আর ওইটা কি কপি করে দিছিলাম? কিছু দেই নাই। তো এই জিনিসটা আপনি নিজে পড়তে হবে যে কাকে বলেই পার্থক্য। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ লেআউট ডিজাইন?
লেআউট ডিজাইনের ক্ষেত্রে প্রাথমিক আপনি কোন দিকে, এই যে লেআউট ডিজাইনের মূল কাজ কি, কোন দিকে ফোকাস করবেন? অর্গানাইজিং ভিজুয়াল এলিমেন্টস স্ট্রাকচারালি অন এ পেজ, পেজের ভেতর লেখা ও ছবি সুন্দর নিয়ম মেনে সাজানো প্রাইমারি ফোকাস লেআউটের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যখন একটা ডিজাইন করতেছেন তার লেআউটের ভিতর আপনার প্রাইমারি ফোকাস কি হবে, ডিজাইনের মূল কাজ কি, তারপরে কি হবে এখানে পেজের ভেতর লেখা ও ছবি সুন্দর নিয়ম মেনে সাজানো। লেআউটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, অ্যালাইনমেন্টের বিষয়গুলো। এই যে এখানে যেটা বলছে, এখানে অ্যালাইনমেন্ট উল্লেখ করেনি, কিন্তু এই যে নিয়ম মেনে সাজানো মানেই তো অ্যালাইনমেন্ট। স্ট্রাকচার অনুযায়ী আর কি। আচ্ছা, হুইচ ফাইল এক্সটেনশন রিপ্রেজেন্টস এ ফটোশপ ডকুমেন্ট? পিএসডি ফাইল। এটা তো সাথে সাথেই ইয়ে হয়ে যাবে না? কোন এক্সটেনশন ব্যবহার করা হয় পিএসডি ফাইল ইয়ার ক্ষেত্রে? ফটোশপে psd.psd, তাই না? এটা তো আর ভুলার কিছু নাই, নাকি আছে? আমরা ফাইল এক্সটেনশন রিপ্রেজেন্টস ফটোশপ ডকুমেন্ট, আপনি পিএসডি ফাইল দেখলেই বুঝবেন না যে এটা ফটোশপ ডকুমেন্ট? ওইটাই বলছে এখানে, রিপ্রেজেন্ট করতেছে আর কি। ফটোশপ ফাইলের নামের শেষে কি থাকে, কি রিপ্রেজেন্ট করে, আপনি কথাটা দিয়ে বুঝছেন, এখানে একরকম করে বলছে কিন্তু ঘটনা কিন্তু একই, আমি যেটা বলতেছি। আমার এই ফোনের সাউন্ড থাকলে বিরক্ত লাগে। যাই হোক, এই যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রেজুলেশন ফর প্রিন্ট ডিজাইন? প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেজুলেশন কোনটা? এই যে কোনো কিছু ছাপানোর জন্য কত রেজুলেশন লাগে? হ্যাঁ, এটা কি 300 dpi। আমরা কি প্রিন্টের জন্য যখন নেই তখন 300 dpi দেই না? হ্যাঁ, ডটস পার ইঞ্চ। ডিপিআই মানে কি? ডটস পার ইঞ্চ, ডট না কিন্তু ডটস পার ইঞ্চ। আর পিপিআই, হ্যাঁ, পিক্সেলস পার ইঞ্চ। Why is a contract important in freelancing? ফ্রিল্যান্সিং এ চুক্তিপত্র কেন দরকার? ঠিক আছে, চুক্তিপত্র হয় যে এটা কেন দরকার? It protects both the freelancer, আমি দেখতেছি প্রোডাক্টস। It protects both the freelancer and the client legally. এটি ফ্রিল্যান্সার এবং কাস্টমার দুজনকেই আইনি সুরক্ষা দেয়। মানে যদি মনে করেন আপনার এই ফ্রিল্যান্সারের এই মানে আপনি যার সাথে কাজ করবেন তার সাথে কোনো কন্ট্রাক্ট সাইন না করেন, দুই পক্ষই যে কোনো টাইমে উল্টায় যাইতে পারে। কিন্তু আপনার যদি পেপার ওয়ার্কস থাকে তাহলে উল্টানোর ওয়ে নাই, উল্টাইলেও আপনি পেপারটা দেখাইতে পারবেন, ভাই এটা আপনি বলছেন এখানে, এই যে আপনার লেখা, এই যে আপনার স্বাক্ষর। শুধু ফ্রিল্যান্সিং না, আসলে ম্যাক্সিমাম জিনিসে আমাদের এই পেপার ওয়ার্কস খুব জরুরি। না হইলে যেটা হয়, মানুষের আসলে কথার বা ইয়ার তো কোনো ঠিক ঠিকানা নাই, বা মনের, হ্যাঁ, কখন চেঞ্জ হয় মানুষ এটা বলা খুব মুশকিল। Which design principle refers to the distribution of visual weight? Which design principles refers to the distribution of visual weight balance? ডিজাইনের উপাদানের সমানভাবে ছড়িয়ে দেওয়ার নীতিকে কি বলে? মানে এই যে ব্যালেন্স করা, ভারসাম্য। হ্যাঁ, ডিজাইন প্রিন্সিপালস রেফার্স টু ডিস্ট্রিবিউশন ভিজুয়াল ওয়েট, মানে একটা ডিজাইনের ভেতর আপনি যখন ডিজাইনগুলো কোনো এলিমেন্টসগুলো রাখতেছেন তখন চোখের অনুযায়ী একটা ভার, হ্যাঁ, যে ওয়েট, ভর, যেটা যে এক পাশে বেশি হয়ে গেল, এক পাশে কম হইলো, বা এক পাশে কিছুই থাকলো না, আপনি নিজের চোখেই দেখতেছেন না যে আপনার এই ভরটা এখানে কম এখানে বেশি, তখন আপনি এটারে ব্যালেন্স করবেন। আচ্ছা, এখানে দেই দেখতে ভারসাম্য লাগতেছে কোনটা, ঠিক আছে? দুই পাশে দিয়ে ভারসাম্য করা। ডিজাইনের সব উপাদানের সমানভাবে ছড়িয়ে দেওয়ার নীতিকে কি বলে? ব্যালেন্স। এই যে দেখেন, আপনি যদি ব্যালেন্স কাকে বলে পড়েন, হ্যাঁ, যে ব্যালেন্স কাকে বলে এখানে দিবেন, এই যে ব্যালেন্স রেফার্স টু দ্য ডিস্ট্রিবিউশন অফ ভিজুয়াল ওয়েট, এতটুকু দিলেই আপনার ব্যালেন্স কাকে বলে হয়ে যাবে।
হোয়াট ডাজ ট্র্যাকিং অ্যাডজাস্ট ইন টাইপোগ্রাফি? টাইপোগ্রাফিতে ট্র্যাকিং দিয়ে কি করা হয়, কি অ্যাডজাস্ট করা হয়? লেটারের, প্রত্যেক লেটারের মধ্যে। এই যে দ্য ইউনিফর্ম স্পেস অ্যাক্রস দ্য রেঞ্জ অফ লেটার্স, একটা লাইনের সব অক্ষরের মাঝের দূরত্ব সমানভাবে বাড়ানো বা কমানো, তাই না? একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, হুইচ টুল ইজ বেস্ট ফর ড্রয়িং প্রিসাইজ ভেক্টর প্যাথস? একদম নিখুঁত লাইন বা ভেক্টর আঁকার জন্য সেরা টুল কোনটি? পেন টুল। অর্থাৎ কি, আমরা যে কোনো মানে আমার খুশি মতন, আমি যেমন খুশি তেমন শেপ আঁকার জন্য তো আমাদের দরকার কি? পেন টুল। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ইউজার রিসার্চ ইন ডিজাইন? ইউজার রিসার্চ কেন দরকার হয়? টু আন্ডারস্ট্যান্ড ইউজার নিডস, বিহেভিয়ার্স অ্যান্ড পেইন পয়েন্টস। পেইন পয়েন্টস কেন? সাধারণ মানুষের কি প্রয়োজন এবং কি সমস্যা, তা ওই যে সমস্যা, পেইন পয়েন্টস, কি সমস্যা তা বোঝার জন্য ইউজার রিসার্চ। ইউজার রিসার্চ কেন করে? হ্যাঁ, সমস্যাগুলো বোঝার জন্য। হোয়াট ডাজ দ্য টার্ম ইউআই স্ট্যান্ড ফর? ইউজার ইন্টারফেস। ইউআই এর পূর্ণরূপ কি? ইউজার ইন্টারফেস। হ্যাঁ, ইউজার ইন্টারফেস কি, কোনটা বলেন তো? এই যে আমরা এই যেটা দেখতেছি, এটাই আমার ইন্টারফেস, ঠিক আছে? হুইচ লেআউট গ্রিড ইউজেস ভার্টিক্যাল কলামস টু অ্যালাইন কন্টেন্ট? কোন গ্রিড লম্বা লম্বা কলাম দিয়ে ডিজাইন সাজাতে সাহায্য করে? কলাম গ্রিড। ওকে। হোয়াট ইজ দ্য মেইন বেনিফিট অফ ইউজিং এ মুড বোর্ড? মুড বোর্ড ব্যবহারের লাভ কি? টু এস্টাবলিশ ভিজুয়াল ডিরেকশন অ্যান্ড টোন আর্লি। শুরুর দিকেই ডিজাইনের ধরন, কালার ঠিক করে নেওয়া। মুড বোর্ড কি? মুড বোর্ডে থাকে হচ্ছে আপনার ডিজাইনের, এই যে আপনি একটা রাফ স্কেচ করতেছেন, হ্যাঁ, যে ভাবনা ভাবতেছেন সেইটা আপনি স্কেচ ওখানে করলেন, এবং স্কেচটা কিভাবে করবেন তার আগে আপনার যে রিসার্চ, হ্যাঁ, রিসার্চ করা, যে আপনি মনে করেন আপনি একটা লোগো বানাইতে গেলে, ধরেন ওই কুইক বাস্কেটের ক্ষেত্রেই ধরলাম, কুইক বাস্কেটের ক্ষেত্রে আপনার কি কি সিম্বল ইউজ হইতে পারে, তারপরে আপনার সিম্বল বলতে বলেন, আপনি ধরেন নেচার থেকেও আইডিয়া নিতে পারেন, মনে করেন আপনার আশপাশ থেকে, যে কুইক বাস্কেট, আচ্ছা এটাও তো কুইক বাস্কেটের একটা অংশ, মানে এই ডেলিভারি, ফাস্ট ডেলিভারির একটা অংশ। ধরেন কোন একটা এলিমেন্ট আপনার চোখে পড়লো, একটা ইমেজ চোখে পড়লো, বা একটা মোটিভ আর কি চোখে পড়লো, সেইটা আপনি ওখানে একত্রিত করলেন, কয়েকটা জিনিস একত্রিত করলেন, আপনি কি কি কালার নিয়ে কাজ করতে পারেন ওই কালারগুলো একত্রিত করলেন। এই একটা ইয়ার মধ্যে মনে করেন একটা বোর্ডে আপনি আগে এই জিনিসগুলো একত্রিত করতেছেন। একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা করতে হয় রিসার্চ, যে রিসার্চ করে আপনি যা যা পাইছেন সেগুলো একত্রিত, কতগুলি ছবি রাখা। তারপরে এই যে মুড বোর্ড দেখি আমরা একটু, এই যে মনে করেন সে যদি একটা লোগো বা ডিজাইন করতে যায়, তার আগে এই যে কালার নির্ধারণ করছে, তারপর কি কি ছবি থেকে সে ইন্সপায়ারেশন নিছে, ইন্সপায়ার হয়েছে, সেই ছবিগুলো একত্রিত করছে, কি লেখা বা কি, হ্যাঁ, সব কিছু একটা বোর্ডে সাজাইছে আগে, ঠিক আছে? এই যে মনে করেন এই যে সব কিছু, এই ধরেন এই যে এমন এই প্রত্যেকটা জিনিস এখানে সাজানো, এই যে এটা কিন্তু কালার, তারপরে এগুলো হচ্ছে এলিমেন্ট কি দিয়ে কাজ করতেছে, তারপরে ওর যে ইয়াটা সেইটা কি কোজি, তারপরে এই যে জিনিসগুলো দিয়ে একত্রিত করে তারপর একটা স্কেচ তৈরি করতেছে, তারপর সেই স্কেচটারে ওরা কি করতেছে, রূপান্তর করতেছে হচ্ছে মেইন ডিজাইনে, তাই না? এটাই হচ্ছে, এটারে বলা হয় কি মুড বোর্ড। কি বলা হয়? মুড বোর্ড। অর্থাৎ ডিজাইনের আগের যে প্ল্যানিংটা সেটারে বলা হয় মুড বোর্ড, সেটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখা। এই যে টু এস্টাবলিশ ভিজুয়াল ডিরেকশন অ্যান্ড টোন আর্লি, শুরুর দিকেই ডিজাইনের ধরন এবং কালার ঠিক করে নেয়া, ডিজাইনটা কেমন হবে, এর কালার কি হবে, এটা একটা মুড বোর্ডে রাখা, এবং এটার এক্সপ্লেনেশন, যে আপনি এটা কেন ব্যবহার করতে চাচ্ছেন, এই যে জিনিসগুলা, ওগুলো হচ্ছে ডিজাইনের ব্রিফ। অবশ্য ওইটা মানে ডিজাইনটা কিভাবে করবেন সেইটার ব্রিফ, কিন্তু মুড বোর্ড হচ্ছে আপনার আর্লি আইডিয়াগুলা একসাথে একত্রিত করা।
হুইচ টুল ইজ ইউজড টু স্যাম্পল এ কালার ফ্রম অ্যান ইমেজ? ছবি থেকে পছন্দের রং বেছে নেওয়ার জন্য কোন টুল ব্যবহৃত হয় বলেন? আই ড্রপার টুল। আমরা কি যে কোনো ছবি থেকে আমার রং নেওয়ার জন্য আমি কি করি? আই ড্রপার টুল দিয়ে নিয়ে নেই, ড্রপ করি। কিছু হবে না, ওই সমস্যা নেই। দেখেন আরেকটু দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেরিফ অ্যান্ড সেন্স সেরিফ ফন্ট বলেন? ডিফারেন্স এখানে বলছে, ডিফারেন্স বিটুইন সেরিফ অ্যান্ড সেন্স সেরিফ ফন্ট। সেরিফ এবং সেন্স সেরিফের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, লেসগুলো সেটা তো সুন্দর করে বলতে হবে। দেখেন, সেরিফ ফন্টস হ্যাভ টাইনি ডেকোরেটিভ লাইন্স অর স্ট্রোকস অ্যাট দ্য এন্ড অফ লেটার্স, তাই না? একটা ছোট্ট কি থাকে, স্ট্রোক বা লাইন থাকে লেটারের শেষে, সেটা হচ্ছে কি ফন্ট? সেরিফ ফন্ট। while sans serif fonts have clean plain ends, সেখানে sans serif font clean এবং plain ends have আর কি, ওর হচ্ছে clean এবং plain। আচ্ছা একটু দেখাই, sans serif font, yes serif, এই যে আমার সেরিফ এবং সেন্স সেরিফ ফন্ট, এই যে স্মল টাইনি লাইন অর স্ট্রোক লেটারের এন্ডে, তাই না? আর এখানে এটা নাই, এটা হচ্ছে সেন্স সেরিফ। এটাই হচ্ছে পার্থক্য, এটা ক্লিন। দেখেন এর সাথে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। why is target audience analysis necessary? টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস করা জরুরি কেন? টার্গেট অডিয়েন্স বোঝা জরুরি কেন? তাদেরকে জানা, খোঁজা, হ্যাঁ, কাদের জন্য কাজ করা হচ্ছে সেটা, মানে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা জরুরি কেন, এরকম একটা বিষয় এটা। ইট এনশিওরস দ্য ডিজাইন ডিরেক্টলি অ্যাপিলস টু দ্য স্পেসিফিক পিপল হু উইল বাই অর ইউজ দ্য প্রোডাক্ট, যাতে ডিজাইনটি আসল ক্রেতা বা ব্যবহারকারীদের নজর কাটতে পারে। ঠিক আছে? নেম টু এসেনশিয়াল কম্পোনেন্টস অফ এ ব্র্যান্ড আইডেন্টিটি। এসেনশিয়াল কম্পোনেন্ট কি ব্র্যান্ড আইডেন্টিটির জন্য? ব্র্যান্ডের পরিচয়ের জন্য প্রয়োজনীয় দুটি জিনিসের নাম: লোগো ডিজাইন, কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার স্কিম। ঠিক আছে? এই তো শেষ করবো না রাখবো? যাবেন, পড়বেন আরো? আচ্ছা।